শিকলবদ্ধ কল্পনা। সাইদা মুন। পর্ব 6 থেকে 10। সন্ধ্যা 6টা বাজে। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে লালচের রং ছড়িয়ে মিশে যাচ্ছে অন্ধকারের কোণে। আকাশে সোনালি আভা খেলে বেড়াচ্ছে। হালকা বাতাসে চারপাশে যেন এক শান্ত আবেশ নেমে এসেছে। মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজানের মৃদু ধ্বনি। পাখিরা ঝাঁক বেঁধে আপন নীড়ে ফিরছে। গলিপথে তখন বাতি জ্বলে উঠতে শুরু করেছে। এ বাড়ির সামনের রাস্তাটা মেইন রোড না, মাঝে মাঝে কয়েক মিনিটের ব্যবধানে দুই একটি গাড়ি দেখা যায়। তবে রাস্তায় বেশ কিছু লোক চলাচল করছে, কেউ কেউ হয়তো নামাজের উদ্দেশ্যে যাচ্ছে। ফাজরিন তা আপনমনে লক্ষ্য করছে। সেই যে মাহতাবের ঘর থেকে বের হয়েছিল, আর ফিরে যায়নি। যেতে ইচ্ছেই করেনি তার, কেন জানি ধম বন্ধ হয়ে যায় সেই ঘরে। এখানে কি করছো? হঠাৎ মাহতাবের কণ্ঠে পেছনে ফিরে। কেন দেখছেন না, দাঁড়িয়ে আছি। আমি তো দেখছি তুমি জামাই রেখে পরকিয়া করছো। পরকিয়ার শব্দটা কানে পড়তেই ফাজরিন হকচকিয়ে তাকায়। মুখের ভাবভঙ্গির সঙ্গে সঙ্গে বদলে যায়। অবাক হয়ে বারান্দার আশেপাশে একবার চোখ বুলিয়ে জিজ্ঞেস করে, পরকিয়া আবার কার সাথে করলাম? আজব। জিন ভূতের সাথে। মানে? জামাইকে সময় দেয়ার বদলে তাদেরকে দিচ্ছ? বেশি কথা বলবেন না, আমি এমনি পরিবেশ দেখছিলাম। পরিবেশ দেখছিলাম নাকি নিজের রূপ তানাদের দেখাচ্ছিলা? তানারা আবার কে? তোমার সঙ্গীরা। ঘরে আসো তাড়াতাড়ি। দেখো আবার সঙ্গীদের সাথে নিয়ে এসো না। বলেই গটগট পায়ে ঘরে ফিরে যায়। ফাজরিন বিরক্ত হয়ে তাকিয়ে আছে। মাথায় ঘুরপাক খাচ্ছে, এই অসভ্য বিরক্তিকর লোককে সে বাকি জীবনে কিভাবে সহ্য করবে সেই ভাবনা। ভাবতে ভাবতেই তার রুমের দিকে পা বাড়ায়। ঘরে ঢুকতেই সিগারেটের তীব্র গন্ধ নাকে লাগে। নাক কুচকে ভেতরে ঢুকতেই দেখে মাহতাবের হাতে সিগারেট। ফাজরিনকে দেখতেই মাহতাব কাছে ডাকে, এদিকে আসো। ফাজরিন মুখে হাত দিয়ে এগোয়। তাকে এভাবে নাকে মুখে হাত দিতে দেখে মাহতাবের কপালে ভাঁজ পড়ে। কি বউ, এভাবে মুখে হাত দিয়ে আছো কেন? বমি পাচ্ছে। মাহতাব চোখ বড় বড় করে তাকায়। কি, এখনো মাঠেই নামলাম না, তার আগেই ছক্কা? মাহতাবের এহেন কথায় ফাজরিনের ফালফাল চোখে তাকিয়ে আছে। কথার অর্থ না বুঝে প্রশ্ন করে, মানে? মানে আর কি, ভালো করে কুনজর দিলাম না, বাকি সব তো দূরে থাক, তার আগেই। দয়ালের কি লীলা খেলা মাইরি? ফাজরিন কটমট করে তাকায়। আপনার সিগারেটের গন্ধে বমি আসছে, বেয়াদব লোক, তিল বললে তাল বুঝে। অসহ্য। মাহতাব উঠে দাঁড়িয়ে বলে, ছি ছি, তা আগে বলবা না। আর একটু হলে কিডনি অ্যাটাক হয়ে যেত। ক্ষিপ্ত কণ্ঠে ফাজরিন বলল, আপনার মুখে অ্যাটাক হলে খুশি হতাম। অন্তত মুখটা বন্ধ থাকত। খুশ কি নাকি বলে। যাই হোক, মেয়ে, অভ্যাস করে নাও। আমি আবার বউয়ের জন্য সিগারেট খাওয়া ছাড়তে পারবো না। বলতে বলতেই স্প্রে করে দেয় পুরো ঘরে। ফাজরিন পাত্তা না দিয়ে জিজ্ঞেস করে, ডেকেছেন কেন? বের হব। তো এইটা বলতে ডেকেছেন? তখনই বলতে পারতেন। মাহতাব একবার ফাজরিনের দিকে তাকায়। তারপর নিজের জুতো পরতে পরতে বলে, রাতে আমার জন্য রান্না করে রেখো। আমি কেন করব? চুমকিরা আছে, ওদের বলেন। আমি পারবো না। বউ থাকতে বাহিরের লোকের রান্না কেন খাবো? আজকের পর থেকে আমার সমস্ত খাবার যেন তোমার হাতের রান্না হয়। ফাজরিনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বের হয়ে যায়। পেছনে থেকে ফাজরিন চেঁচিয়ে উঠে, আপনি আসলেই একটা শেয়ানা লোক, নিজের মতলবেই বিয়ে করেছেন। অসভ্য লোক, নিজের কাজ করাতে ফ্রিতে বান্দি পেয়ে গেছে যেন। মাহতাব পেছনে ফিরে তাকায়নি, তবে কথাগুলো ঠিক কানে এসেছে। মুখে আলতো হাসি ফুটে ওঠে। নিচে নেমেই তুরাককে বলল গাড়ি বের করতে। এমন সময় বাইরে বেরোতে দেখে তুরাক প্রশ্ন করে, ভাইজান, আজকে আর কোথাও যাওয়ার দরকার নাই। ভাবির সময় দেন। তা দেওয়ার জন্য তো সারা জীবন পড়েই আছে। তবে এখন একটা কাজ বাকি। হাতটায় ঝংকার ধরে যাচ্ছে রে, চল একটু ক্লিয়ার করে আসি। তুরাক আর কথা না বাড়িয়ে গাড়ি বের করে। এদিকে ফাজরিন ঘর থেকে বের হয়ে নিচে নামতে গেলে মাহির মুখোমুখি হয়। ফাজরিনকে দেখতেই মাহির রাগী গলায় বলল, জাদু করেছ? ফাজরিন না বুঝে প্রশ্ন করে, কিসের জাদু? মাহতাব ভাইকে জাদু করেছ তুমি? আমাকে দেখে কি কোনো তান্ত্রিক মনে হয়? দৌড়ে এসে জুড়ে বসলে কি করে? যে মাহতাব ভাইয়ের মুখে কোনো মেয়ের নাম গন্ধও শুনিনি আজ অবধি, সে কিভাবে এমন অপরিচিত বেয়াদব একটা মেয়েকে হুট করে বিয়ে করতে পারে? নিশ্চয় তোমার হাত আছে এর পিছে। বড়লোক দেখে গলায় জুলে পড়তে কি করেছ মাহতাব ভাইয়ের সাথে? মাহির কথায় ফাজরিন করা চোখে তাকায়। মুখ সামলে কথা বলুন। আপনার কোনো অধিকার নেই আমার নামে উল্টা পাল্টা কথাবার্তা বলার। নিজের সীমানায় থাকুন।
ভুলে যাবেন না, সম্পর্কে আমি আপনার ভাবি হই। সম্মান দিতে শিখুন। এই মেয়ে বিয়ে হতে না হতেই পাওয়ার বেড়ে গেছে। বড় বড় কথা বলছো। আমার মাহতাব ভাইয়ের থেকে দূরে চলে যাও বলছি। আমাকে মুখ বুজে সব সহ্য করার মতো অবলা মেয়ে ভাববেন না। বলেই তাকে পাত্তা না দিয়ে সিঁড়ির দিকে অগ্রসর হয়। এতটুকু আন্দাজ করতে পারছে মাহি মাহতাবকে পছন্দ করে। তবে সে তো ভেবেছিল তারা আপন ভাইবোন। এখানের সবকিছুতেই কেমন প্যাচ খাচ্ছে। এই বাড়িটাই যেন এক অদ্ভুত জায়গা। নিজের মনেই প্রশ্ন রেখে যেতে যেতে বলে, পারলে আপনার মাহতাব ভাইকে আপনি নিয়ে যান। এমন লোকের সাথে সংসার করার ইচ্ছে আমার মোটেও নেই। আরও উপকৃত হব। মাহি রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ফাজরিনের যাওয়ার দিকে। ফাজরিন নিচে নামতেই হামিদকে দেখতে পায়, হাতে ফুলের ডালা। সেও তাকে দেখে দাঁত বের করে হেসে ওঠে। ফাজরিন তার দিকে এগিয়ে যায়। কি কালাচান, তুমি যাওনি তোমার ভণ্ড গুরুর সাথে? কি যে কন ভাবি। আসলে আমার অন্য কাজ আছে, তাই চাইনি। আর কিছু বলতে যাওয়ার সময় মেহরাবের কণ্ঠ শুনতে পায়। পাশ ফিরেই দেখে মেহরাব হাতে কতগুলো ব্যাগ নিয়ে এগিয়ে আসছে। কিরে হামিদ, দ্রুত ফুলগুলো একে একে নিয়ে রাখো। আবার সাজাতে হবে তো। পাশে ফাজরিনকে দেখে হেসে এগিয়ে আসে। আরে ভাবি, কেমন আছেন? সবার মুখে মুখে হঠাৎ ভাবি ডাক পেয়ে ফাজরিন কিছুটা লজ্জায় পড়ে হালকা হেসে বলে, এই তো ভালোই, আপনি? আর বললেন না, প্যারায় ছিলাম, ফাইনাল এক্সাম শেষ হলো আজকে। তাই তো ভাইয়ের বিয়েতেও থাকতে পারলাম না। কিসের এক্সাম? মাস্টার স্যার। আচ্ছা, আমি আসি, অনেক কাজ আছে। ফাজরিনও আর কথা না বাড়িয়ে রান্নাঘরের দিকে যায়। দেখে চুমকিরা হাতাহাতি কাজ করছে। হঠাৎ তাকে দেখে চুমকি হাত মুছতে মুছতে এগিয়ে আসে। আরে ভাবি, আপনি এখানে আইতে গেলেন কেন? আমাকে ডাক দিতেন। কি লাগবে, কন এক্ষুনি বানাই দিতেছি। ফাজরিন ভেতরে ঢুকে বলল, কিছু লাগবে না, রান্না করতে এসেছি। ফাজরিনের কথায় রান্নাঘরের সবাই চমকে উঠে। কি? না না, ভাইজান জানলে খবর নিবে। আবার আপনি নতুন বউ? ফাজরিন চোখ ছোট ছোট করে তাকায়। এই মাহতাবকে এত ভয় পাওয়ার কি আছে? আজব। তোমাদের ভাইজানি বলেছে তার রান্না যেন আমি করি। আমাকে দেখিয়ে দাও কোথায় কি আছে, আমি করে নিব। তারা কিছুটা নাকুচ করলেও মাহতাবের আদেশ শুনে আর আটকায় না। ড্যাশ ড্যাশ ড্যাশ। শুনশান এক রাস্তা, যেন নিজের ভেতরেই গিলে নিয়েছে আশেপাশের সব শব্দ, সব কোলাহল। চারপাশে নীরবতা, শুধু হালকা বাতাসের সুরসুর শব্দ কানে বাজছে। রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে একটা কালো গাড়ি, হেডলাইটের ম্লান আলোয় এক সুঠামদেহী লোকের চেহারা ভেসে ওঠে। তার পাশে আরো 4-5 জন দাঁড়িয়ে। সামনেই পড়ে আছে এক ছেলে, শরীরের ব্যথায় গুঙ্গাচ্ছে, চিল্লাচ্ছে। তবে কেউ তার চিৎকার শুনছে না, ঠিক যেমন মাঝরাতের কুকুরের কেউ কেউ উপেক্ষা করেও মানুষ ঘুমায়। তেমনি তার চিৎকারও উপেক্ষা করে সামনের ব্যক্তি তার কাজ চালিয়ে যাচ্ছে। সারা শরীরে অসংখ্য কাটাছেঁড়া, তার উপর মরিচের গুঁড়া মলমের মতো কেউ লাগিয়েছে। যেন কেউ কলম দিয়ে কাগজে আঁকাআঁকি করে তুলি দিয়ে রানিয়েছে। হঠাৎ গলা থেকে নাভি পর্যন্ত হাতে থাকা চাকুটা চালিয়ে দেয়। এমনভাবে চালিয়েছে যে মুহূর্তেই চামড়া দুভাগ হয়ে যায়, ভেতরের সব দেখা যাচ্ছে। কি ভয়ঙ্কর সে দৃশ্য। ছেলেটা যন্ত্রণায় গলা ফাটিয়ে চিল্লাচ্ছে। রাস্তায় গোলাগুলিয়ে রক্ত ছড়িয়ে পড়ছে। তাতেও থেমে নেই, হাতে থাকা চাইনিজ কোরাল দিয়ে গভীর মনোযোগের সাথে প্রতিটি আঙুল আলাদা আলাদা করছে। যেন মানুষ নয়, গরুর হাড্ডি কোপাচ্ছে। ফিকনি দিয়ে রক্ত ছিটছে প্রতিটি কূপের সাথে। এমন নৃশংস দৃশ্য যে কেউ দেখলে তার আত্মা কেঁপে উঠবে। তবে সেই ব্যক্তি নিরলসভাবে হাত চালিয়ে যাচ্ছে। এ যেন তার হস্তের খেল। ছেলেটি এখন আর আগের মতো চিৎকার করছে না, দেখে সে অসন্তুষ্ট হয়ে দাঁড়ায়। যাহ শালা, এই বাঙ্গির পুতের দেখে জুড়ি নাই। এইটুকুতেই কুপকাত, কাকুতিমিনতি না শুনলে কি মজা আছে নাকি? এই পানি দে। সাইড থেকে একটি ছেলে তড়িঘড়ি করে পানি ঢালতে লাগে মাহতাবের হাতে। হাতে লেগে থাকা রক্ত পানির সাথে মিশে ধুয়ে যাচ্ছে। পাঞ্জাবির হাতটা ঠিক করতে করতে সে গাড়ির ডিকিতে বসে। কালো পাঞ্জাবিটার জায়গায় জায়গায় রক্ত লেগে আছে, তবে তা স্পষ্ট নয় কালো রঙের জন্য। কেউ গভীর চোখে পর্যবেক্ষণ করলে তা ধরতে পারবে। সিগারেটের মাথায় আগুন ধরিয়ে বলল, আগুন ধরিয়ে দে। আজকে মনটা ভালো আছে, তাই আর হাতটা নষ্ট করব না। সাথে সাথে একজন পেট্রোলের বোতল বের করে তার উপর ঢালতে লাগলো। মাহতাব ম্যাচলাইটে আগুন ধরায়। সামনের ছেলেটি অসহায় চোখে তাকিয়ে আছে, নিজের করুণ মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছে। তাও এই যন্ত্রণা থেকে বাঁচতে মাথা নাড়ছে, বারবার যেন বুঝাচ্ছে মারলে তাড়াতাড়ি মেরে ফেলতে। এই যন্ত্রণা সহ্য করতে পারছে না।
মাহতাব হেসে ছেলেটির দিকে আগুন জ্বলন্ত ম্যাচলাইট ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। বিশ্বাসঘাতকদের জায়গা এই দুনিয়াতে নেই। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঘরে প্রবেশ করতেই নজর যায় ফুলে সাজানো বিছানার দিকে। তবে বিছানার মাঝখানে তার ফুলটা নেই। ঘড়ির দিকে তাকাতেই চোখে আসে 1টা বাজে। ফাজরিন কই গেল ভাবছে, তখনই কোনো গম্ভীর গলার প্রশ্নে পাশ ফিরে তাকায়। কোথায় ছিলেন? ফাজরিনকে দেখে মাহতাব দরজা লাগিয়ে বাঁকা হেসে বলল, আমার জন্য চিন্তা হচ্ছিল বুঝি? কথা ঘুরাচ্ছেন? একটা কাজে ছিলাম। ফাজরিন সূক্ষ্ম নয়নে পরখ করছে মাহতাবকে। তার পাঞ্জাবির দিকে নজর গেলে সন্দেহ জাগে, চটপট প্রশ্ন করে বসল, আপনার পাঞ্জাবিতে ওগুলো লাল লাল কি লেগে আছে? মাহতাব একবার নিজের দিকে তাকিয়ে ওয়ার্ডরোবের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আবর্জনা লেগেছে। বলেই গামছা আর লুঙ্গি নিয়ে বাথরুমে ঢুকে যায়। ফাজরিন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চোখে মুখে ঘৃণার ছাপ নিয়ে বাথরুমের দরজার দিকে তাকিয়ে আছে। প্রায় আধা ঘন্টা পর গোসল শেষে বের হয়ে দেখে ফাজরিন টেবিলে খাবার সাজাচ্ছে। তার দিকে ভালো করে নজর দিতেই চোখে পড়ে ফাজরিন সেজেছে, বউ সেজেছে। চুল মুছতে মুছতে সোফায় গিয়ে বসল। বাহ, বউ সেজেছ দেখছি। প্লেটে খাবার বাড়তে বাড়তে উত্তর দেয়, মা সাজিয়ে দিয়েছে জোর করে। মাহতাব তা শুনতেই মুখটা গম্ভীর হয়ে ওঠে। কিছু না বলে খাবারের প্লেটটা হাতে নেয়। ভাত মাখিয়ে মুখে তুলতে নেয়, ঠিক তখনই ফাজরিনের কথায় হাত থেমে যায়। তার দিকে তাকাতেই চোখে পড়ে তাচ্ছিল্যতায় ভরা চাহনি। যে হাতে অন্যের বুক চিরে রক্ত ঝরান, সে হাতে ভাতের দানা খেতে কি খুব সুস্বাদু হয়। শান্ত স্বরে মাহতাব বলল, একটু বেশি কথা বলছো না? ফাজরিন হেসে উঠল, উচিত কথা, এখন বেশি কথা লাগছে। চুপচাপ গিয়ে বসো। তোমার সাথে এই মুহূর্তে তর্ক করার ইচ্ছে নেই। তর্ক করার ইচ্ছে নেই নাকি সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন? কুত্তার বাচ্চা। বলতে গিয়েও থেমে যায়। ফুস করে শ্বাস ছেড়ে বলল, মাথা খারাপ করাস না বউ। তোকে আজ খুব সুন্দর লাগছে, আদর করার ইচ্ছে জেগেছে। সেই ইচ্ছেকে আপাতত দমাতে চাচ্ছি না। চুপচাপ গিয়ে নতুন বউয়ের মতো বিছানার মাঝে বসে পড়ো। ফাজরিন চেয়ে আছে মাহতাবের দিকে। তার প্রতিটি কথা তার কাছে জঘন্য লাগছে। তেজি গলায় চেঁচিয়ে বলল, আপনার ওই জঘন্য হাতের ছোঁয়া যেন আমার শরীরে না লাগে। মাহতাব খেতে খেতে বাঁকা হেসে বলল, সময় হলেই দেখা যাবে, এই হাতের স্পর্শে যখন সুখ খুঁজে পাবে। আপনার হাতের স্পর্শে সুখ নয়, অপবিত্র হয়ে যাব। ফাজরিন বসে আছে বিছানার ঠিক মাঝখানে। এক গাল লাল হয়ে আছে। হাতের 5 আঙুলের ছাপ স্পষ্ট। মাহতাব পাশে বসে গালে হাত বুলাতে বুলাতে বলছে, এই নাজুক পুঁটি মাছের মতো শরীর নিয়ে এত তেজ দেখাও কি করে? ফাজরিন চুপ, তবে বারবার ঝাড়ি মেরে হাত সরিয়ে দিচ্ছে মাহতাবের। হালকা হাসে মাহতাব, এই মেয়ে ভাঙবে, তবে মুচকাবে না। 5 থেকে একটি প্যাকেট তার হাতে দিয়ে বলল, বাসর রাতে বুঝি বউকে দিতে হয় কিছু মিছু, তাই আনলাম। ফাজরিন সেটা হালকা ধাক্কা মেরে বিছানার এক পাশে ফেলে দেয়। রাগী গলায় বলল, কোনো কিছুর প্রয়োজন নেই আমার। আপনি। আর কিছু বলার আগে টান মেরে ফাজরিনের মাথা থেকে শাড়ির আঁচলটা সরিয়ে ফেলে মাহতাব। চুলের ভেতর হাত গুজে এক টানে নিজের কাছে নিয়ে আসে। ফাজরিনকে ছুটাছুটি করার সুযোগ না দিয়ে মুহূর্তেই তার অধরজোড়া আঁকড়ে ধরে। মেতে উঠে উন্মাদনায়, যেন বহু বছরের ধমিয়ে রাখা তৃষ্ণা মেটাচ্ছে। প্রায় মিনিট 10 পর ছেড়ে দেয় তার অধর। দুজনেই জুড়ে জুড়ে শ্বাস নিচ্ছে। মাহতাব চেয়ে আছে ফাজরিনের দিকে, টকটকে ঠোঁটজোড়ার উপর করা অত্যাচারে হালকা ফুলে উঠেছে। এক কোনায় কিছুটা রক্ত জমে আছে। ফাজরিনের চোখ বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। মাহতাব তার বৃদ্ধা আঙুলের সাহায্যে ঠোঁট মুছে দেয়। এত নাজুক কেন তুমি? আমাকে সামলাবে কিভাবে? মাহতাবের হাতের বাঁধনে আবদ্ধ সে। কড়া চোখে তাকিয়ে বলে, আপনার স্পর্শ আমার বিষের মতো লাগছে। মাহতাব কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে ফাজরিনের দিকে। মেয়েটার চোখ মুখে পানি, তবে চেহারায় কঠোর ভাব বজায় আছে এখনো। হালকা হেসে বলল, অনুমতি দিয়ে দাও, স্বামীর ডাকে সাড়া না দিলে কিন্তু আল্লাহ অসন্তুষ্ট থাকে। আপনার মুখে এসব কথা মানায় না। তবে কি চাও, তোমার কাজে আল্লাহ অসন্তুষ্ট হোক? ফাজরিন অনুভূতিহীন চোখে তাকিয়ে আছে। কিভাবে কথার জালে ফাঁসিয়ে নিজের স্বার্থসিদ্ধি করতে হয়, তা আপনার থেকে শেখা উচিত। তার মানে অনুমতি পেয়ে গেলাম। অনুমতি ছাড়াই তো ছুঁয়েছেন, বাকি আর বাদ রাখবেন কেন? মাহতাব আর কিছু না বলে তাকে নিজের বুকে টেনে নেয়। বাইরে নীরব রাত, ঘরের ভেতর ড্রিম লাইটের অল্প আলো, সব মিলিয়ে চারপাশে এক অন্যরকম পরিবেশ।
কিন্তু মাহতাবের স্পর্শে যেখানে উষ্ণতার স্রোত বয়ে যাওয়ার কথা, সেখানে ফাজরিনের হৃদয়ে জমে ওঠে অচেনা ভার। চোখ বুজে সে নিজেকে সমর্পণ করে, কিন্তু অন্তরের গহীনে কেবল প্রশ্নের ঢেউ, এটাই কি আমার ভাগ্য? এভাবেই কি মেনে নিতে হবে সব? মাহতাব তৃপ্তির আবেশে হারিয়ে গেছে, আর ফাজরিন যেন বাধ্য হয়ে নীরবতার আড়ালে নিজেকে সঁপে দিয়েছে। সেই রাত হয়ে ওঠে দুটি ভিন্ন অনুভূতির মিশ্রণ, একজনের কামনার পূর্ণতা পায়, আরেকজনের হৃদয়ে জমে যায় নীরব ক্ষত। সকালের নাস্তার পর মাহতাব একটা ট্যাবলেট এগিয়ে দেয় ফাজরিনের দিকে। এটা খেয়ে নেও, ভালো লাগবে না। ফাজরিন হাত থেকে ঔষধটা নিয়ে বলল, জুতা মেরে গরু দান করতে ভালোই পারেন। ফাজরিনের তোত্তারা কথায় পাত্তা না দিয়ে মাহতাব বের হওয়ার প্রস্তুতি নেয়। মেরুন রঙের পাঞ্জাবি গায়ে, সাদা পাজামা, চুল জেল দিয়ে সেট করা, হাতে মানানসই চামড়ার ঘড়ি। ফাজরিন মনোযোগ সহ দেখছে। লোকটা সুদর্শন, কে জানবে এই লোকের ভেতর এত অন্ধকার লুকানো। ফাজরিনকে তাকিয়ে থাকতে দেখে মাহতাব বলে উঠল, এক রাতেই প্রেমে পড়ে গেলে নাকি? ফাজরিন সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়। মাহতাব এগিয়ে আসে, তার গাল টিপে হুট করে একটা চুমু বসিয়ে দেয়। গলা দেখিয়ে এভাবে কাছে ডাকছ কেন? এখন তো যেতে হবে, বউ। ফাজরিন চটজলদি নিজের দিকে তাকাতেই দেখে শাড়ির আঁচলটা সরে গেছে খানিকটা। শাড়ির ব্লাউজের গলাটা একটু বড় হওয়ায় অস্বস্তিতে পড়ে যায়। যাতে সাথে ঠিক করতে করতে রেগে বলল, অসভ্য, ইতর লোক। মাহতাব হেসে বলল, আসছি। আবার কাকে খুন করতে যাচ্ছেন? নাউজুবিল্লাহ, কি সব বলো বউ, মন্ত্রণালয়ে যাচ্ছি। ফাজরিন কপাল কুঁচকে জিজ্ঞেস করে, সেখানে কি করতে যাচ্ছেন? ছেছে, তোমার জামাই যে দেশের মিনিস্টার তা তুমি জানোই না দেখছি। ভেরি ব্যাড বউ, ভেরি ব্যাড। ফাজরিন চমকে তাকায় মাহতাবের দিকে, মাহতাব চোখ মেরে চলে যায়। এদিকে ফাজরিনের মনে প্রশ্নের গোটা একটা গাছ রোপণ করে গেছে। দুপুর 12টা বাজে। মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে মেয়র আর সিটি কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তারা তাদের দাবিসহ বসে আছে। সামনে মন্ত্রীর সিটে গম্ভীর মুখে মাহতাব বসা। সমস্যার কথা বলতে বললে একজন কমিশনার বলে শুরু করে, স্যার, আগে আমার ওয়ার্ডের রাস্তার প্রকল্প অনুমোদন জরুরি, না হলে এলাকার মানুষ রাস্তায় নেমে আসবে। অন্যজন সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলে উঠল, কি বলেন? আমাদের এলাকায় ড্রেনের পানি ভেসে যাচ্ছে, মানুষ হাঁটু সমান পানিতে আছে, ওটাই আগে দরকার। মিনিট পাঁচেকের মধ্যেই ঘর ভরে ওঠে হট্টগোল। কেউ চেয়ার থেকে উঠে হাত নেড়ে বলছে, আমাদের সমস্যা আগে শুনতে হবে। অন্যজন দাঁতের দাঁত চেপে পাল্টা দিচ্ছে, নিজেদের এলাকা বাঁচাতে চান, দেশের সমস্যা দেখেন না। সবার সমান অধিকার। ক্লার্ক, সচিব আর পিএসরা বিব্রত হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে পাশেই। ঘরের ভেতরে যেন রাজনৈতিক কুস্তি চলছে। মাহতাব ধীরে ধীরে চেয়ার থেকে সোজা হয়ে বসে, ভ্রু কুচকে, চোখে বিরক্তির ছাপ। হঠাৎ টেবিলে বাড়ি মেরে গর্জে ওঠে, এখানে কি আমি হাঁটা বসিয়েছি, নাকি আপনাদের ঝগড়া শোনার জন্য সময় নষ্ট করছি? আপনাদের আচরণে মনে হচ্ছে সিটি কর্পোরেশন না, কুস্তি ফেডারেশন থেকে এসেছেন। ঘরে মুহূর্তে নীরবতা নেমে আসে। একজন আরেকজনের দিকে চেয়ে চুপ করে বসে। মাহতাব গম্ভীর কণ্ঠে বলল, -10 মিনিটের ব্রেক দিলাম, নিজেদের মধ্যে কথা বলে ঠিকঠাক করে নেন, কে আগে কে পরে বলবে। নয়তো বাসায় যেতে পারেন। বলেই উঠে যায়, তার পিয়ে স্বামীরকে চা দিতে বলে নিজের কেবিনে চলে আসে। সামির কিছুক্ষণের মধ্যে চা নিয়ে হাজির হয়। মাহতাব চায় চুমুক দিতেই একজন দরজায় টোকা দেয়। অনুমতি পেতেই ভেতরে আসে খাদ্যমন্ত্রী মুজাহিদ চৌধুরী। কি অবস্থা, শুনলাম বিয়ে করেছেন? মাহতাব হাতের ইশারায় বসতে বলে হালকা হেসে উত্তর দিল, ওই আর কি। কিছুক্ষণ টুকটাক কথার মধ্যে হঠাৎ লোকটার মোবাইলে কল আসে। তাকিয়ে মুচকি হেসে উঠে দাঁড়ায়। কিছু মনে করবেন না, একটু আসি, বউ কল দিয়েছে, না ধরলে কুরুক্ষেত্র বাঁধাবে। মাহতাব হেসে মাথা নাড়তেই চলে যায়। লোকটার দেখা দেখি তার মনটাও একটু চাইল বউটার খোঁজ নেয়ার। সাথে সাথে কল লাগায়। এদিকে ফাজরিন রুম খোঁচাচ্ছিল, হঠাৎ মোবাইলের ভাইব্রেটের শব্দে আশেপাশে তাকায়। এই রুমে মোবাইল কোথা থেকে এসেছে? লোকটা কি ফোন রেখে গেছে? এদিক সেদিকে খুঁজতে খুঁজতে ড্রয়ারের উপরের সেই প্যাকেটের কাছে আসে। কাল রাতে মাহতাব যেটা দিয়েছিল তা থেকেই সাউন্ড হচ্ছে। খুলে দেখে ভিতরে একটি অ্যান্ড্রয়েড ফোন বাজছে, স্ক্রিনে মাই হাসব্যান্ড নাম ভেসে আছে। মুহূর্তেই বুঝে যায় মাহতাবেরই কাজ। বিরক্ত হয়ে কল রিসিভ করতেই মাহতাবের গলা ভেসে আসে, হ্যালো বউ, কি করছো? নিঃশ্বাস নিচ্ছি। এমন উত্তরে মাহতাব কিছুটা থতমত খেয়ে বসে। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করে নেয়, মনে রাখে কোনো সাধারণ মেয়ে নয়, লাই হলো তোতারা কথার মেয়ে।
জোরপূর্বক হালকা হেসে জিজ্ঞেস করে, খাইছ? ফাজরিন আদিক্ষেতা দেখে সঙ্গে সঙ্গে জবাব দেয়, কেন হাঁড়ি পাতিল ধুতে আসবেন নাকি? জবাবে অসন্তুষ্ট হয়ে মাহতাব আর কথা বাড়ায় না, সাথে সাথে কল কেটে দেয়। এর সাথে কথা বললে আরো মাথা গরম হবে। ঘর গোছাতে গোছাতে ফাজরিনের হাত পড়ল মাহতাবের বুকশেলফে। ধুলো জমে থাকা বইগুলো এলোমেলো, যেন বছরের পর বছর কেউ নাড়াচাড়া করেনি। সবকিছু ছন্নছাড়া, ঠিক যেন মাহতাবের চরিত্রের প্রতিচ্ছবি এই বুকশেলফ। মুখে শৃঙ্খলার বুলি, কিন্তু কাজে একেবারেই অগোছালো। বইগুলো গুছাতে গুছাতে পাশের ছোট্ট টেবিলের ড্রয়ার খুলতেই চোখ আটকে গেল একটি পুরনো সাদা কালো ছবিতে। ছবিটা হাতে তুলতেই বুকটা মোচড় দিয়ে উঠল। ছবিতে এক ছোট্ট মেয়ে, দুই হাতে এক দম্পতিকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। তার হাসিটা অদ্ভুত, যেন নির্ভেজাল আনন্দের আলোয় ভরা। ফাজরিনের চোখ আটকে রইল ছবিটির প্রতিটি চেহারায়। হঠাৎ নিজের মায়ের মুখ ভেসে উঠল মনে। বুকের ভেতর দম বন্ধ হওয়া এক কষ্ট জমে উঠল। চোখ থেকে জল গড়িয়ে পড়ল অজান্তেই। তখনই পিছন থেকে কাঁধে কারো হাতের স্পর্শে চমকে উঠল ফাজরিন। পাশ ফিরে দেখে আফিয়া বেগম। তাড়াহুড়ো করে চোখের জল মুছে হাসি ফুটাতে চেষ্টা করল সে। মা, আপনি কখন এলেন? বসুন, বসুন। বলতে বলতেই চেহারা ছেড়ে উঠে দাঁড়ায়। আফিয়া বেগম তার ভেজা মুখটা লক্ষ্য করলেন। তার স্বরে মমতা, তবে চোখের শঙ্কার ছায়া নিয়ে জিজ্ঞেস করলেন, কাঁদছ কেন? কোনো সমস্যা? ফাজরিন ঠোঁট কামড়ে শক্ত স্বরে বলল, না মা, ওই একই ঘর গুছাতে গিয়ে চোখে ধুলো পড়েছে। আফিয়া বেগম মৃদু হেসে বিছানায় বসে পাশে বসালেন তাকে। আমি 3টা সন্তানের মা। ছেলে মেয়ের মনের খবর কিছুটা হলেও আন্দাজ করতে পারি। এই কথাটা যেন বাঁধ ভাঙল ফাজরিনের ভেতর। মাথা নিচু হয়ে এলো, চোখ আবার ভিজে উঠল ফের। মায়ের কথা মনে পড়ছিল। আফিয়া বেগমের বুকটাও হঠাৎ কেমন জানি শূন্য হয়ে গেল। অদ্ভুত অস্বস্তি হতে লাগলো, বুকের ভেতর ভারী পাথর চাপার মতো। তিনি আলতো করে জড়িয়ে ধরলেন তাকে। পাগলি মেয়ে, আমি তো আছি। যখন মায়ের কথা মনে পড়বে, আমার কাছে চলে যেও। এই মাই তো তোমার পাশে থাকবে বাকি জীবন। মুহূর্তেই ফাজরিনও ডুবে গেল আলতো সেই আলিঙ্গনে। আফিয়া বেগমের বুকের উষ্ণতায় সে যেন ঠিক নিজের মায়ের অনুভব পাচ্ছে। আফিয়া বেগমের বুকে আরেকটু গভীরভাবে মাথা গুজে দিল ফাজরিন। বুকটা কেমন নিরাপদ, শান্তি শান্তি লাগছে। আফিয়া বেগমও চোখ বুজে রইলেন আবেশে। মেয়েটির মায়াভরা স্বভাব প্রথম দিন থেকেই যেন তার মন কেড়ে নিয়েছে। কেমন আপন আপন লাগতো, মনে এক অদ্ভুত টান অনুভব হতো তার প্রতি। যেন মায়া নামের অদৃশ্য সুতোতে বেঁধে ফেলেছে এই মেয়ে। এভাবেই বেশ কিছুক্ষণ যায়। ফাজরিনের হঠাৎ মাহির কথা মাথায় আসতেই প্রশ্নাত্মক কণ্ঠে জিজ্ঞেস করল, আচ্ছা, মাহি আপু কি আপনার মেয়ে না? কথাটা শুনতাই আফিয়া বেগম আচমকা আটকে উঠলেন। ফাজরিনকে ছেড়ে তার দিকে বিস্ময়ভরা চোখে তাকালেন, গলায় হালকা কাঁপুন। হঠাৎ এই প্রশ্ন কেন? কেউ কিছু বলেছে? কি বলেছে? ফাজরিন থমকাল একের পর এক প্রশ্নে। উনাকে কিছুটা ভীত দেখে তার কপাল কুঁচকে আসে। মাহতাবের নাম আনতে চাইলেও ঝুঁকি নিল না। ঘুরিয়ে বলল, না, এমনি মনে হলো চেহারায় তেমন মিল নেই। আফিয়া বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন। মুখ ফুসকে বলে ফেললেন, আমার সুখের সংসারটায় এক কালো ছায়া নেমে সব ধ্বংস করে দিয়ে গিয়েছিল। তার চোখে চিকচিক করছে জল। ফাজরিন অবাক হয়ে তাকায়। সুখের সংসার তার মানে তাদের সংসার আরো বড় ছিল। তার বুকের ভেতর প্রশ্নের ঝড়, কোন ছায়া, কোন ধ্বংস? কিছুই তার এ মাথায় ঢুকছে না। জানার আগ্রহ নিয়ে প্রশ্ন করল, মানে কিসের ছায়া? হকচকিয়ে উঠলেন আফিয়া বেগম। কি বলেছেন ভাবতেই প্রসঙ্গ বদলাতে বললেন, মাহি আমার ছোট ছায়ের মেয়ে। মানে মাহতাবের ছোট চাচুর সন্তান। রোড অ্যাক্সিডেন্টে তার মা মারা গেছে। এরপর থেকে মাহিকে আমিই বড় করেছি। কিন্তু কখনো ওর সামনে এসব মুখেও আনবে না। ও ভেঙে পড়বে। ফাজরিন দ্বিধা নিয়ে আবার জিজ্ঞেস করল, আর উনার বাবা? তিনি তপ্ত শ্বাস ফেলে বললেন, সে তার রংলীলায় মেতে আছে দূরদেশে। তার মানে তার বাবা বেঁচে আছে, তবে কিসের রংলীলা আর কালো ছায়াটাই বা কিসের ইঙ্গিতে বললেন? বেশ ভেবে চিনতে ফের প্রশ্ন করল, কালো ছায়া বলতে? প্রশ্নটা করতেই এক মুহূর্তে মুখ ফ্যাকাশে হয়ে গেল আফিয়া বেগমের। প্রশ্নটা যেন তীরের মতো বিঁধল। কিন্তু পরক্ষণেই উঠে দাঁড়ায়, সাথে নিয়ে আসা শাড়ি গহনা হাতে ধরিয়ে বললেন, ও কিছু না, এগুলো পরে তৈরি হয়ে যাও। একটু পরেই আশেপাশের লোকজন আসবে নতুন বউ দেখতে। কথার আড়ালে সে প্রশ্ন ঢেকে দিতে চাইলেন তিনি। কিন্তু ফাজরিন বুঝতে পারল, এই কথার ভেতরেই লুকিয়ে আছে কোনো গভীর কিছু। ভাবনার মাঝে সেও উঠে দাঁড়ায়, শাড়িটি হাতে নিতে যাবে, ঠিক তখনই হাত ফুসকে সেই ছবিটা মাটিতে পড়ল।
কুড়িয়ে নিতে যাবে তার আগেই আফিয়া বেগম ছো মেরে তুলে নিলেন। তার হাত হালকা কাঁপছে, মুখে কষ্টের ছাপ স্পষ্ট। মায়াভরা চোখে চেয়ে আছে তাদের পানে। হাবভাবে মনে হচ্ছে এই ছবিটা তার ভীষণ কাছের কারোর। ফাজরিন সরাসরি প্রশ্ন ছুড়ল, এই ছবি উনার টেবিল থেকে পেয়েছি, ওরা কারা মা? আফিয়া বেগমের ধ্যান ভাঙ, চোখ তুলে তাকালেন। মুখ ফ্যাকাশে দেখাচ্ছে, চোখে কিছুটা আতঙ্ক। তাড়াহুড়া করে ছবিটা আঁচলের ভাঁজে লুকিয়ে নিলেন। হন্তদন্ত হয়ে দরজার দিকে হেগোতে হেগোতে বলে গেলেন, ও কেউ না, এমনি কার না কার ছবি, তুমি তৈরি হয়ে নেও। বলতে বলতেই দরজা পেরিয়ে চলে গেলেন তিনি। কিন্তু ফাজরিনের মনে একের পর এক প্রশ্ন জমতে লাগল। এই সংসারের প্রতিটি সম্পর্ক, তাদের কথাবার্তা যেন ধোঁয়াশায় থাকা। কোথাও যেন অদৃশ্য কিছু আছে যা সবাই আড়াল করতে মরিয়া। আসলে এ সংসারের সম্পর্কগুলো কি আদৌ স্বাভাবিক, নাকি কোথাও এক অদ্ভুত গোপন অন্ধকার ডুবে আছে? ফাজরিন বসে আছে ড্রয়িং রুমের সোফায়। তাকে ঘিরে কয়েকজন মহিলা বসেছেন। আফিয়া বেগম একে একে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। উপস্থিত সবাই তাদের প্রতিবেশী, এর মধ্যে কয়েকজন ঠিক তার মতোই বাড়ির বউ। কারো বাচ্চা আছে, আবার কারো নতুন বিয়ে হয়েছে কয়েক মাস হলো। তারা টুকটাক প্রশ্ন করছে, ফাজরিনও হেসে উত্তর দিচ্ছে। কথাবার্তা সুন্দরভাবে এগোচ্ছে, সবারই সাংসারিক আলোচনা চলছে ছোট ছোট গল্পের মতো। হঠাৎ এক মেয়েরই কণ্ঠে সবার নজর যায় দরজার দিকে। ফাজরিনও মাথা তুলে তাকায়। দেখে হালকা পাতলা গড়নের এক নারী, বয়সে তার চেয়ে অনেক বড়, গায়ে আকাশি রঙের একটা শাড়ি জড়ানো। তবে শাড়ি পরার ধরন তার কাছে ভালো লাগলো না, কেমন খোলামেলা হয়ে আছে। সে এগোতে এগোতে বলে, আরে আমাকে রেখেই সব গপ্পসপ্প শুরু করে দিলে, এটা তো ঠিক না। তার কথায় পাশ থেকে একজন ফিসফিসিয়ে বলে, চলে এসেছে সামান্তা ভাবি। একদম বিরক্ত লাগে উনাকে। নিজের জামাই রেখে 14 দিকে নজর। তার সঙ্গে অনেকেই মত প্রকাশ করে। যা শুনে ফাজরিন আন্দাজ করে নেয়, তার সবার সাথে মেলামেশা করার স্বভাবের কারণে কেউ তেমন একটা পছন্দ করে না। তিনি সরাসরি ফাজরিনের পাশে বসতেই আরেকজন ঠেস দিয়ে বলল, তা ভাবি, তোমার গপ্পসপ্পের জন্য তো তোমার দেবরগুলোই আছে, আমাদের জন্য কি আর সময় থাকে? সামান্তা হেসে উঠে মজার ছলে উত্তর দিল, সে কি আর আগের মতো হয় গো, একে একে সব দেবরই ঘরওয়ালি নিয়ে আসছে। আমার দেবরগুলো সব বউদের আন্ডারে চলে যাচ্ছে। জামাই রেখেও এত দেবরদের সময় দেন কি করে, ভেবেই পায় না। আমাদের তো জামাই সেবা করতে করতেই দিন গিয়ে রাত। এজন্যই সবকিছুতে পটু হতে হয়। ফাজরিন শান্ত চোখে চেয়ে আছে। তার কথাবার্তা তার একদম ভালো লাগছে না। গায়ে পড়া স্বভাবটা বেশ বিরক্তিকর মনে হচ্ছে তার। তার মতে, মেয়ে মানুষ হতে হবে নম্র, ভদ্র, প্রয়োজনে সাহসী প্রতিবাদী। ফাজরিনের অনেক ইচ্ছে করছে বলতে, জামাই থাকতেও এত পরপুরুষদের সময় দেয় পটু হয়ে কি তার চরিত্রের প্রশংসা করছে নাকি নিজের নাম নিজেই খারাপ করছে। তবে ভদ্রতার খাতিরে চুপচাপ বসে আছে। ফাজরিনকে দেখতেই সে থুতনিতে হাত দিয়ে এদিক সেদিকে ঘুরিয়ে দেখতে লাগলো, যেন বাজারের কোনো পণ্য যাচাই বাছাই করছে। সবই ঠিকঠাক, তবে বউ এত চিকন কেন? বাপ মা খাবার দেয় নাই নাকি? তার ঠেসমারা কথায় ফাজরিনের চোখ মুখ শক্ত হয়ে ওঠে। এবার সে চুপ না থেকে কড়া গলায় জবাব দিতে চাইছিল, তখনই পুরুষালী গম্ভীর স্বরে সামনে তাকায়। দরজা দিয়ে মাহতাব আর তার পাশে সেই দিনের মিডিয়া কনফারেন্সে থাকা লোকটি ঢুকছে না। মাহতাব এগোতে এগোতে ফাজরিনের চোখে চোখ রেখে বলল, ভিটামিন জামাইয়ের অভাবে শুকনো ছিল, এখন সেটাও পূরণ হচ্ছে। কয়েক দিন যাক, শরীর স্বাস্থ্য থেকে ধরে সবই বাড়বে। তার কথায় ফাজরিন এত মানুষের মাঝে কিছুটা লজ্জা পেয়ে যায়। সামান্তা ভাবির মুখটা চুপসে যায়। তা দেখে পাশ থেকে সাফায়েত গা দুলিয়ে হেসে বলল, আরে ভাবি, তার জন্য তার জামাই আছে, আপনার চিন্তা করতে হবে না। বরং আমাদের মতো সিঙ্গেল দেবরদের কথা ভাবুন। দেখেন না, দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছি ভিটামিন ভাবির অভাবে। সামান্তা হেসে বলল, যাহ দুষ্টু, কি যে বলো না। তোমার সাথে তো তাও মাঝে মধ্যে কথাবার্তা হয়, তবে মাহতাব ভাইয়ের সাথে তো। তার কথা শেষ হওয়ার আগেই মাহতাব থামিয়ে দিল। পচা জিনিসে মাছি ভনভন করে, মাহতাব না। মাহতাবের রুচি অনেক এক্সপেন্সিভ জিনিসেই হাত দেয়। বলতে বলতেই ফাজরিনের হাত ধরে সবার মধ্য থেকে উঠিয়ে ঘরের দিকে হেঁটে যেতে যেতে হালকা স্বর উঁচিয়ে বলল, আমার বউ কোনো পণ্য নয়, যে লোক দেখতে এমন ভিড় করবে। উপস্থিত সবাই কিছুটা থমথমে মুখ করে বসে আছে। সামান্তাও কিছুটা অপমানিত হয়ে চুপচাপ। তবে আফিয়া বেগমের মুখে হাসি ফুটে ওঠে।
পাশ থেকে চুমকিরাও সামান্তার চুপসে যাওয়া মুখ দেখে বেশ খুশি, তাকে একদমই সহ্য হয় না তাদের। নিজেরা বলাবলি করছে মাহতাব ভাই উচিত জবান দিয়েছে। এদিকে ফাজরিন তাচ্ছিল্যভরা চোখে মাহতাবের দিকে চেয়ে আছে। তাকে নিয়ে বাজি ধরার সময় গায়ে বাঁধেনি, আর এখন দীর্ঘশ্বাস ছেড়ে তার পিছু পিছু ছুটে চলে। তাহলে চলুন ভাবি, একটু গল্প সল্প করি আড়ালে। সাফায়েতের কথায় সামান্তা উঠে দাঁড়ায়। অন্যদিন হবে দেবরজি, এখন তোমার ভাইকে ঘরে রেখে এসেছি, দেখে গিয়ে আবার ডাকতে পারে বলেই হালকা হেসে চলে যায়। একে একে বাকিরাও টুকটাক কথা বলে উঠে যার যার বাড়িতে চলে যায়। তবে যাওয়ার আগে আফিয়া বেগম হালকা পাতলা নাস্তা করিয়েছেন সবাইকে। ঘরে এসে ফাজরিনের হাত ছেড়ে দেয়। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একে একে নিজের ঘড়ি পাঞ্জাবি খুলতে থাকে। ফাজরিনকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রু কুচকে বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? কাপড় বের করে দাও, গোসলে যাব। ফাজরিন নিঃশব্দে ওয়ার্ড্রোবের দিকে এগিয়ে যায়। কাপড় বের করতে করতে প্রশ্ন করে, সেদিন যে মেয়েগুলোকে অপহরণ করেছিলেন তাদের আবার মিডিয়ার সামনে এনেছিলেন কেন? মাহতাব উদাম গায়ে গামছা দিয়ে খাম মুছতে মুছতে এগিয়ে আসে। ফাজরিনের হাত থেকে কাপড় নিয়ে বাথরুমের দিকে যেতে যেতে বলে, একটু সুনাম কামাতে। ফাজরিন তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করে, কামিয়ে? ও, তুমি বুঝবে না এসব রাজনৈতিক কারবার। বলতে বলতেই সে ঢুকে যায় গোসলে। ফাজরিন ঘৃণাভরা চোখে তার যাওয়ার দিকে চেয়ে থাকে। জনগণকে এভাবে বোকা বানিয়ে ভালো মানুষের মুখোশ পরে থাকে। প্রায় 15 মিনিট পর মাহতাব বের হয়। গায়ে লুঙ্গি ছাড়া আর কিছু নেই, শরীর স্পষ্ট। ফাজরিনের মনে প্রশ্ন জাগে, সে কি জিম করে? মুহূর্তেই নিজের মাথায় চ্যাটি মেরে বসে, এছাড়া এমন বাহু কিভাবে সম্ভব? ভাবনার মাঝেই মাহতাব তার পাশে বসে পড়ে। জানি তোমার জামাইটা অনেক সুন্দর, তাই বলে বউ হয়ে এমন কুঞ্জর দিবে? ছি ছি, কি দিনকাল আসলো মাইরি। পুরুষ জাতি ঘরেও সেফ নয়। বিরক্তি নিয়ে চোখ ফিরিয়ে নেয় ফাজরিন। মাহতাব গায়ে থাকা ভেজা গামছাটা ফাজরিনের হাতে দিয়ে বলে, চুলগুলো মুছে দাও। ফাজরিন ছাদ করে উঠল। এতদিন কে মুছত? আমিই মুছতাম। তো এখনো আপনি মুছবেন? আমি পারবো না। কি খারাপ বউ, জামাইকে কাজের উপদেশ দেয়। ছি ছি, বউ এগুলো উচিত নয়, পাপ হবে, জলদি মুছো। এত আজাইরা বকবক শোনার চেয়ে চুল মুছে দিয়ে মুখ বন্ধ করাই শ্রেয় ভেবে উঠে দাঁড়ায়। মাহতাবের ঠিক সামনে দাঁড়িয়ে গামছা দিয়ে চুল মুছতে লাগে। মাহতাব একমনে মোবাইলে কিছু করছে। ফাজরিনের আগ্রহও জাগেনি কি করছে দেখতে। সে তার চুল মুছে চলে আসতে নিলে বিছানায় গা এলিয়ে আবার ডাকে মাহতাব, বউ, মাথাটা একটু টিপে দাও। ফাজরিন কটমট চোখে তাকিয়ে বলে, খালি মাথা কেন, গলাটাও টিপে দেই। না, আপাতত মাথাই যথেষ্ট। ফাজরিন বিরক্তি নিয়ে মাথা টিপতে শুরু করে। নরম হাতের আলতো আলতো চাপে মাহতাব বেশ আরামেই চোখ বুজে নেয়। কিছুক্ষণ এভাবেই কাটে নীরবতায়। তারপর কি তাদের বাড়ি ফিরিয়ে দিয়েছেন? মাহতাব চোখ মুখ শক্ত করে তাকায় ফাজরিনের দিকে। বাড়ির বউ, বউয়ের মতোই ভোলা বালা থাকো না। এত এক্সট্রা প্রশ্ন কেন করো? দেখেই বিয়ে করেছেন, এবার উত্তর দিন। নিজের অপকর্মের প্রমাণ রেখে লাভ আছে নাকি? উল্টো নিজের ক্ষতি। মাহতাবের কথায় ফাজরিন তাচ্ছিল্যের সুরে বলল, আপনি যে অপকর্ম করেন তা নিজেই অনুধাবন করতে পারেন। আমি তো এতদিন ভেবেছিলাম যারা পাপে নিমজ্জিত থাকে তারা নির্বোধ হয়ে যায়, ন্যায় অন্যায় আলাদা করার ক্ষমতা হারায়। কিন্তু আপনি তো সেই নির্বোধের দলে নন। তার কথায় মাহতাব হা বা না কিছুই বলে না, যেন শোনেনি কিছু। ফাজরিনের রাগে উঠে বেশ ফের শক্ত গলায় প্রশ্ন করে, তাদের পাচার করে দিয়েছেন? তবুও তার নীরবতা দেখে রাগে চুলে বেশ জোরেই টান দিয়ে বলল, উত্তর দিচ্ছেন না কেন? মাহতাব শান্ত চোখে ফাজরিনের মুখ পানে চায়। তার গা ছাড়া ভাব ফাজরিনের আর সহ্য হচ্ছে না। হালকা গলা উঁচিয়ে বলল, আমাকে কেন রেখেছেন? আমাকেও ওদের সাথে বিক্রি করে দিতেন, বিনিময়ে তো টাকাই পেতেন নাকি? নাকি আমাকে এখানে রেখেই দেহ ব্যবসা? মাহতাবের সহ্যের সীমা যেন পেরিয়ে গেছে। ধপ করে মাথায় রাগ চড়ে বসে একটানে ফাজরিনকে বিছানায় ফেলে তার গাল দুটো চেপে মুখটা সামনে আনে। আর একটা কথা বের হবে এই মুখ দিয়ে তো, এই নরম তুলতুলে গাল আর নরম থাকবে না। নিজেকে বেশ্যা মাগিদের সঙ্গে তুলনা করার আগে হাজারবার ভাববি তুই কার বউ। ফাজরিনের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, গালের ব্যথায় চোখ মুখ কুচকে আসে তার। তা দেখে মাহতাব কিছুটা নরম হয়ে আসে, তাকে ছেড়ে দেয়। সাথে সাথেই গলায় মুখ গুজে কোমর পেঁচিয়ে শুয়ে পড়ে। ফাজরিনও আর কিছু বলে না, চুপচাপ অনুভূতিশূন্য হয়ে সেভাবেই মাহতাবের সাথে লেপ্টে থাকে।
প্রায় আধা ঘন্টা এভাবেই অতিক্রম হয়। মাহতাব এবার তাকে ছেড়ে উঠে বসতেই সে অন্য পাশে ফিরে যায়। বউ, খিদে পেয়েছে। কথা বলার ইচ্ছে না থাকা সত্ত্বেও ফাজরিন তীক্ষ্ণ কণ্ঠে জবাব দেয়। তো খেতে না করেছি, খান গিয়ে। ফাজরিনের হাত ধরে টেনে তুলে বাচ্চাদের মতো আবদার করার ভঙ্গিতে বলে, কিছু বানিয়ে আনো। বিরক্তি নিয়ে ফাজরিন জিজ্ঞেস করে, কি খাবেন? তুমি যা বানিয়ে দেবে। বিষ দেই। মাহতাব হামি তুলতে তুলতে বলে, আগে এক বিষ খেয়ে শেষ করি, পরে না হয় অন্যটা। আপাতত নুডলস হলেই চলবে। তার ইঙ্গিত বুঝে ফাজরিন করা চোখে তাকিয়ে উঠে রান্নাঘরের দিকে এগোলো। কিছুক্ষণের মধ্যে সে নুডলসের বাটিসহ রুমে ফিরে আসে। মাহতাবের হাতে বাতি দেওয়ার মুহূর্তে হঠাৎ বাইরে থেকে প্রচণ্ড হট্টগোলের শব্দ শুনে দুজনেই দ্রুত পায়ে বারান্দার দিকে এগোয়। গেটের বাইরে লোকজনের শোরগোল, ক্ষোভ আর রাগের রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছে, কেউ আবার হুমকি দিচ্ছে। গেটটি ভেতর থেকে বন্ধ, সম্ভবত গাড়ি বন্ধ করেছে। তাই কেউ ভিতরে ঢুকতে পারছে না। ক্ষুব্ধ লোকজন লোহার গেটে বারবার ধাক্কা দিচ্ছে, কাঠ, বাঁশ, ইট ছুঁড়ে মারছে উপরে দিয়ে। এ বাড়ির চারপাশে উঁচু দেয়াল থাকায় ভেতরের জিনিসপত্র তেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তবু বাইরে থেকে মানুষ ইট পাটকেল ছুটছে, গালিগালাজ করছে। আর চিৎকার, বিচার চাই, ধর্ষকের বিচার চাই। এহেন দৃশ্য দেখে ফাজরিন আতঙ্কে চমকে পাশ ফিরে তাকালো। পাশে মাহতাব নেই, রুমের দিকে তাকাতেই দেখে সে নিশ্চিন্তে নুডলস খাচ্ছে। ফাজরিন হন্তদন্ত পায়ে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, এসব কি হচ্ছে বাইরে? মাহতাব ভাবলেশহীনভাবে উত্তর দিল, এগুলো কদিন পর পর হয়ে থাকে। অভ্যস্ত হয়ে যাও। ফাজরিন অবাক লোকটার কোনো ভাবান্তর নেই দেখে কাঠোকাঠ গলায় প্রশ্ন করল, কিসের জন্য এসেছে ওরা? আর ধর্ষকের বিচার চাই মানে কে কাকে ধর্ষণ করেছে? আর এসব শুনেও আপনি চুপচাপ বসে আছেন কেন? মাহতাব বাটিটা পাশে রেখে পানি খেতে খেতে বলল, ওসব ছোটখাটো ব্যাপার বাদ দাও। পুলিশ এলে মুখ বন্ধ হয়ে যাবে এমনি। কে কাকে ধর্ষণ করেছে? আর ওরা এখানেই বা কেন এসেছে? এ বাড়ির কেউ? এই মেয়ে না শোনা অবধি চুপ থাকার নয়, তাই বাধ্য হয়ে মাহতাব বলল, আমার দলের এক ছেলে নেশার ঘরে ভুল করে ফেলেছে। এখন থানা পুলিশ করেও লাভ হচ্ছে না, তাই এখানেই এসেছে। ফাজরিন অবাক হয়ে চেয়ে আছে মাহতাবের দিকে। এমনভাবে বলছে যেন এটা নিছকই একটা ছোটখাটো ভুল। সঙ্গে সঙ্গে ঘৃণাভরা কণ্ঠে বলল, ছি, এসব কাপুরুষই আপনার দলে থাকে। আবার বলছেন ভুল হয়ে গেছে। এটা কখনোই শুধুমাত্র ভুল হতে পারে না, জেনে শুনেই করেছে। ক্ষমতার আশ্রয়ে বেঁচে যাবে নাকি? এক্ষুনি তাকে পুলিশের হাতে তুলে দিবেন। জানোয়ারদের শাস্তির সাথে সাথে না হলে অন্ধকারে তাদের জিহ্বা আরো লম্বা হয়ে যাবে। মাহতাবের চোখে বিরক্তির ঝলক ফুটে উঠল। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ও তো রাতে মেয়েকে একা বাইরে পাঠায় কেন? জানে না দেশে মানুষরূপী জানোয়ার আছে। নিজেরা সচেতন হতে পারে না, আবার ছেলেদের দোষ চাপাবে। যাই হোক, এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার কাছে সাহায্য চেয়েছে, করেছি। দরকারে আমারও লাগবে তাদের সমান সম্মান। ফাজরিন স্তম্ভিত হয়ে গেল তার যুক্তিতে। মুহূর্তের মধ্যে যেন মস্তিষ্কে দাও দাও করে আগুন জ্বলে উঠল। এই আপনি আসলেই মানুষ তো? একা একটা মেয়ে যে কোনো প্রয়োজনে বের হতেই পারে, তাই বলে দায় তার ওপর চাপাবেন? অন্যায় চোখের সামনে দেখেও অপরাধীকে সাহায্য করবেন? আপনার বিবেক কি মরে গেছে? মাহতাব ঠান্ডা গলায় উত্তর দিল, অবশ্যই মেয়ের দোষ। রাত দিনের ভেদ মানবে না, যখন তখন উড়ে বেড়াবে। পোশাক আশাকে শালীনতা থাকবে না। নিজেরাই তো ইঙ্গিত দেয় ছেলেদের, আর ভুক্তভোগীও তারা, হাওফানি। ফাজরিনের বুকের ভেতর ক্রোধের ঢেউ আছড়ে পড়ল যেন। শক্ত গলায় বলল, আজ ওই মেয়ের সঙ্গে হয়েছে, কাল যদি আপনার মা, বোন বা বউয়ের সঙ্গে ঘটে, তখনও তাদের দোষী দিবেন? মা বোনের নাম শুনতাই মাহতাবের চোখ যেন জ্বলন্ত শিখার মতো প্রজ্বলিত হয়ে উঠল। মুহূর্তেই সে ফাজরিনের গলা চেপে ধরে রাগে কাপা কণ্ঠে বলল, আমার মা বোনকে আমার বাবা কোনোদিন উচ্ছৃঙ্খল চলাফেরা করতে দেননি। যথেষ্ট সাবধানে রেখেছিলেন, তবু। হঠাৎ করেই থেমে গেল। শ্বাসরুদ্ধ ফাজরিনের গলা ছেড়ে দিল। মেয়েটি কাশতে কাশতে পাশে ঢলে পড়ল। গলায় 5 আঙুলের দাগ স্পষ্ট হয়ে উঠেছে। মুহূর্তের মধ্যে রাগ সংযত করে মাহতাব এগিয়ে এসে ফাজরিনের মুখ দুহাতে আগলে নরম কণ্ঠে বলল, তোকেও আমি আগলে রাখবো, আঁকড়ে ধরে রাখবো, কারো ছায়াও পড়তে দেব না। সেই একই ভুল দ্বিতীয়বার হতে দেব না, ট্রাস্ট মি বউ। ফাজরিন চারি মেরে তার হাত সরিয়ে দেয়। তার ছোঁয়াও বিষাক্ত মনে হচ্ছে। গলা ব্যথা করছে, যেন শক্ত পুরুষালী আঙুলগুলো এখনো শিরায় বসে আছে। মাহতাব বুঝতে পারছে বেশি করে ফেলেছে।
মলিন হয়ে এগিয়ে আসে। মাথা থেকে ওড়নাটা সরিয়ে গলায় হাত বুলাতে লাগলো। বেশি লেগেছে বউ? বাল রাগটা কেন উঠাও? ফাজরিন রাগী চোখে তাকায়। একদম আদিক্ষেতা দেখাতে আসবেন না। আপনার প্রতিটি স্পর্শ আমার গায়ে পাপের ছাপ ফেলে যায়। দূরে থাকুন বলছি, ঘৃণা হয় আপনার স্পর্শে। ঠিক তখনই মাহতাবের ফোন বেজে উঠল। রাগ গিলে ফোন রিসিভ করল সে। অপাশ থেকে কিছু শুনে কল কেটে রেডি হতে লাগে। ফাজরিন তখন নিথর হয়ে বসে আছে খাটের এক কোণায়, চোখের ভেতর জমে থাকা ক্রোধ আর অসহায়তা মিশে এক অদ্ভুত শূন্যতা তৈরি করেছে। বেরিয়ে যাওয়ার আগে মাহতাব একবার ফাজরিনের দিকে তাকালো। তবে সে ফিরেও তাকালো না, হালকা হাসি দিয়ে বলল, বউ, একটা মিটিং আছে, অ্যাটেন্ড করেই চলে আসবো। ফাজরিন দাঁতে দাঁত চেপে বলল, জাহান্নামে যান, তাতে আমার কি? মাহতাব কোনো উত্তর না দিয়ে বেরিয়ে যায়। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভেতর নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা। ফাজরিন বিছানায় শুয়ে পড়ল, নিঃশ্বাসের ভেতর জমে থাকা হাহাকার নিয়ে চোখের জল ফেলতে ফেলতে কখন যে ঘুমিয়ে গেল। ঘুম ভাঙল মাগরিবের আজানের ধ্বনিতে। শোয়া থেকে উঠে অল করেন নামাজের দ্বারায় সে। সেজদায় পড়তেই বুক ভেঙে এল। চোখ বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। মন থেকে একটাই উত্তর খুঁজছে, হে আল্লাহ, আমি কি এমন অপরাধ করেছি যে এমন শাস্তি ভোগ করছি? হে কোন অভিশাপের সংসার? কেমন অমানুষের হাতে আমাকে বেঁধে দিয়েছেন? এই দুদিনেই তো আমি হাঁপিয়ে উঠেছি। অন্যায় চোখের সামনে ঘটতে দেখেও কিছু করতে পারছি না। যেন আমার হাত পা শেকলে বাঁধা। এই কেমন জ্বালা! সেজদার ভেতর অশ্রু ঝরতে লাগলো। ফাজরিনের হাতটা যেন বিদীর্ণ হয়ে যাচ্ছে নিজেরই অসহায়তায়। সেদিন মাহতাব বেশ রাত করে ফিরল। রাতে তেমন কোনো কথাবার্তা হয়নি তাদের। ফাজরিনকে তার মতোই থাকতে দেওয়া হয়েছিল, হয়তো কিছুটা অনুতপ্ত হয়ে। তবে মাহতাব কি সত্যি অনুতপ্ত হওয়ার মানুষ? পরের দিন সকাল পেরিয়ে দুপুর বেলা, মাহতাব সেই সকালেই বেরিয়ে গেছে। ফাজরিন সবে মাত্র গোসল সেরে বারান্দায় এসে দাঁড়ালো। চুল ছাড়তে ছাড়তে হঠাৎ কারো কান্না মিশ্রিত গলার আওয়াজে চমকায়। কে এমন সময়ে কাঁদছে? ভাবতে ভাবতেই আশেপাশে খুঁজতে লাগলো। ঠিক তখনই নজর গেল গেটের দিকে। এক বয়স্ক মহিলা গেটের সামনে বসে হাত জুড়িয়ে কান্না করছে, সাথে কিছু বলছে যা স্পষ্ট শোনা যাচ্ছে না। ফাজরিন ওড়নাটা সুন্দর মতো মাথায় দিয়ে দ্রুত পায়ে গেটের দিকে এগোলো। সামনে যাওয়ার সাথে সাথেই দেখে মহিলাটি এখনো মাটিতে বসে কাঁদছে, গার্ডরা চুপচাপ দাঁড়িয়ে আছে, নিচ্ছিদ্র রোবটের মতো। ভেতরে কি একটুও দয়া মার ছোঁয়া নেই? নাকি মাহতাবের মতোই নির্দয় তারা? এসব ভাবনা ত্যাগ করে সে এগিয়ে গিয়ে গার্ডদের জিজ্ঞেস করল, কি হয়েছে উনার? ফাজরিনকে দেখতেই দুজন মাথা নিচু করে ফেলল। সেভাবেই সঙ্গে সঙ্গে উত্তর দিল, ভাইজানের সাথে দেখা করতে এসেছেন। কিন্তু ভাইজান বাসায় নেই, তিনি বিশ্বাস করছে না। ফাজরিন এগিয়ে গিয়ে মহিলাটিকে দুহাতে তুলতে তুলতে বলল, তো এখানে বসিয়ে রেখেছেন কেন? বাড়িতে নিয়ে যেতে পারেননি? অপরিচিত লোক ঢোকার পারমিশন নেই। একবার গরম চোখে তাদের দিকে তাকিয়ে সে মহিলাকে জিজ্ঞেস করতে লাগে, কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? কি দরকার উনার সাথে? তবে মহিলাটি কান্নার ফলে কথাই বলতে পারছিল না। তা দেখে ফাজরিন তাকে ধরে বাড়ির ভেতর নিয়ে গেল। সোফায় বসিয়ে এক গ্লাস পানি দিলে ঠকঠক করে খেয়ে নিল। এর মধ্যে আফিয়া বেগমও নিচে নেমে এলেন। তিনি শান্ত হতেই ফাজরিন ফের প্রশ্ন করল। মহিলাটি হেঁকে হেঁকে বলা শুরু করল, আমার মেয়েকে কোনো মেডিকেল ভর্তি করাতে পারছি না। প্রাইভেট সরকারি কোনো মেডিকেলে আমার মেয়েকে রাখছেন না। অনেক আকুতি মিনতি করেও রাখেনি। একটায় ভর্তি ছিল, তারা বলছে তাদের নাকি নিষেধ করা হয়েছে আমার মেয়ের চিকিৎসা করতে। মরে যাবে আমার মেয়েটা, একটু সহায় হন। ফাজরিন অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, কে বাধা দিয়েছে, আর আপনার মেয়েকে কি হয়েছে? আমার মেয়ে রাইসা 2 দিন আগে বরকত নামের এক ছেলের কাছে ধর্ষণের শিকার হয়েছে। প্রতিবাদ করতে চেয়েছিলাম, তাই আমার মেয়েটাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। মেয়েটা একেবারে ভেঙে পড়েছে, আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা কোনোভাবে বাঁচাতে মেডিকেলে ভর্তি করাই। তবে অর্ধেক চিকিৎসায় এসে চিকিৎসা করা বন্ধ করে দেয় ডাক্তাররা। পরিস্থিতি খারাপ, মেয়েটার চিকিৎসার জন্য যে অন্য কোথাও ভর্তি করাবো, সেই রাস্তাও ক্ষমতার জুড়ে বন্ধ করে দিয়েছে ওই ছেলেটা। তাদের পেছনে মাহতাব মীরের ক্ষমতা। কথা বলতে বলতে সে সোফা থেকে নেমে ফাজরিনের পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, এখন উনার সাহায্যই একমাত্র আশা। উনার একটা স্বাক্ষরে আমি অন্তত আমার মেয়েটাকে বাঁচাতে পারবো। দয়া করে ফিরিয়ে দিও না মা। আমাকে সাহায্য করো, আমি এক অসহায় মা। ভিক্ষা চাইছি, সন্তানকে বাঁচানোর ভিক্ষা, আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও।
আমরা আর এ বিষয়ে দুই শব্দও বলবো না। মেয়ের প্রাণ বাঁচাতে মায়ের এমন আহাজারি শুনে ফাজরিনের বুক কেঁপে উঠল। দ্রুত তাকে পায়ের কাছ থেকে সরিয়ে বলল, কি করছেন? আমি সাহায্য করব। আপনাকে অবশ্যই সাহায্য করব। কোথায় সাইন লাগবে? আমি করিয়ে আনব। পাশ থেকে আফিয়া বেগমও তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। ফাজরিনকে একটা কাগজ এগিয়ে দিলে সে উঠে দাঁড়ালো। তারা রুমে যায়। মাহতাবের দেওয়া মোবাইলটা আজ দ্বিতীয়বারের মতো ধরছে, হাতে নিয়ে ডায়ালে মতলব মীর নামের পরিচিত সেই নাম্বারে কল লাগায়। এদিকে মাহতাব মঞ্চে বসে আছে, তার পাশে বিএনপি নেতাকর্মীরা, ছাত্রদলের সভাপতি, সম্পাদক সহ আরো অনেকে। মঞ্চের সামনে মানুষের মাথা মানুষ, বিশাল এক সমাবেশ বসেছে। একজনের পর একজন ভাষণ দিচ্ছেন। মাহতাব চুপচাপ বসে বসে ভাষণ শুনছিল। হঠাৎ পাশ থেকে হামিদ এগিয়ে এসে বলল, ভাই, কে জানি কল দিচ্ছে। মাহতাব কিছুটা বিরক্ত হয়ে বলল, কেটে দে। হামিদ মিনমিনিয়ে ফের বলল, না হলেও 10-12 বার কাটছি, তবু দিতেই আছে। হয়তো দরকার বেশি। মাহতাব বিরক্তিতে চোখ শব্দ করে জিজ্ঞেস করল, কোন চ্যাটের বাল, নাম কি? হামিদ বানান করতে লাগলো বহুত কষ্টে। ফা জি লখন ফাজিল টাজিল নাখন শাওয়ার নাতি জানি কল দিচ্ছে ভাই। নাম শুনতাই মাহতাব ফট করে পান নামিয়ে সোজা হয়ে বসে হাত বাড়িয়ে ধমক দিয়ে বলল, হোপক মাদারচোদ, তোর ভাবি কল দিচ্ছে, সম্মান দিয়ে কথা ক, দিন দিন অভদ্র হচ্ছিস। হামিদ বলদ বনে গেল, ফালফাল চোখে তাকিয়ে। এতে তার দোষ কি? নামি তো ফাজিল দিয়ে সেভ করা। মাহতাব ফোন হাতে নিয়ে উঠে একটু পাশে গিয়ে রিসিভ করল। সূর্য কি আজ পশ্চিম দিকে উঠল নাকি? সাথে সাথেই ফাজরিনের কাঠোকাঠ কণ্ঠ ভেসে এলো, সূর্য কোন দিকে উঠেছে তা জানি না, তবে আপনি বর্তমানে কোথায় আছেন জানতে চাচ্ছি। সমাবেশে? কেন? বাসায় আসতে পারবেন এখনই। কেন? জামাইকে মিসটিস করছেন নাকি? ফালতু কথা বাদ দিয়ে বলুন আসতে পারবেন। আসতে আসতে বিকেল হবে। কেন? কোনো দরকার কি? রাইসার চিকিৎসার ব্যবস্থায় বাধা দিয়েছেন কেন? রাইসা ফাইসা আবার কোন ক্ষেতের মূলা? ফাজরিন দাঁত চেপে বলল, যাকে আপনার দলের অমানুষটা ধর্ষণ করেছিল। মাহতাব তালগোল করে বলল, ওই মায়া, ওকে তো চিকিৎসার সব ব্যবস্থা করে দেবে বলেছিলি। মাগিয়ে ভাব দেখাই প্রতিবাদ করতে গেল, এখন নিজের দোষে ভোগ করছে। দিচ্ছে পোলাপাইনদের উছলায়া। তাই বলে আপনি ওর চিকিৎসার সব রাস্তা বন্ধ করে দিবেন। আমি আবার কি করলাম? তোহ আপনার ক্ষমতা ব্যবহার করেই তো তারা বাধা দিচ্ছে। আপনি এক্ষুনি এসে সাইন করে যাবেন। নিজের প্রাণের ভয়ে কোনো ডাক্তারই এগিয়ে আসছে না। মেয়েটার ইমিডিয়েটলি চিকিৎসা লাগবে। এসব কেচাল বাদ দাও তবু। লোকের মেয়েরা নিয়ে ভাবার সময় নাই। আমি এখন কোথাও যেতে পারবো না। শান্তিমতো সমাবেশটা শেষ করেই বাসায় ফিরব। ফিরতে ফিরতে সন্ধ্যা হবে, আজকে একটু গরুর গোশত রান্না করে রেখো। ফাজরিন বুঝতে পারল, এখন যদি মাহতাবকে হাজারবার বলেও আসবে না সে। রেগে আর কথা না বাড়িয়ে কল কেটে দিল। আপনার শান্তিময় সমাবেশ আমি বের করব। মাহতাব একবার ফোনের দিকে তাকিয়ে ফুস করে শ্বাস ছাড়ল। ফের নিজের জায়গায় গিয়ে বসল। ফাজরিন দাঁড়িয়ে আছে মেহরাবের রুমের সামনে। দুবার টোকা দিলেই মেহরাব দরজা খুলে দিল। তাকে দেখেই মেহরাব হেসে জিজ্ঞেস করল, আরে ভাবি আপনি যে, কি মনে করে? ফাজরিন আলতো হেসে বলল, আসলে ভাইয়া, আপনার সাহায্যের প্রয়োজন। মেহরাব কিছুটা চিন্তিত হয়ে বলল, আপনি ঠিক আছেন ভাবি? কোনো সমস্যা? সমস্যা আসলে আমার না, তবে সাহায্য আমার প্রয়োজন। আপনি আমাকে নিজের ছোট বোন মনে করে একটু সাহায্য করবেন প্লিজ। ফাজরিনের করুণ কণ্ঠে মেহরাব হেসে এগিয়ে আসে। অবশ্যই করব, কেন নয়। তারপর ফাজরিন কিছু বলতেই মেহরাব চমকে উঠে। কি বলেন ভাবি? মাহতাব ভাইয়ের যে রাগ, এতগুলো মানুষের সামনে যদি আপনি চান, একদম মেরে ফেলবে। তার থেকে বড় কথা, আমাদের বাড়ির মেয়েদের পরপুরুষের সামনে সহজে যেতে দেই না। সেখানে আপনার কথায় রাজি হতে পারছি না ভাইয়া, সেজন্যই তো এই প্ল্যান। প্লিজ আপনি আমাকে একটু সাহায্য করুন। আমাকে কেউ দেখবে না। মেহরাব দুটানায় পড়ে যায়, একদিকে তার ভাই, আরেকদিকে ভাবি। বেশ ভেবে চিনতে রাজি হলো, নইলে ফাজরিন যে যেদি মেয়ে দেখা গেল একাই চলে যাবে, তখন আবার কোনো অঘটন ঘটতে পারত। এসব চিন্তা করে মেহরাবের রাজি হওয়া। তা দেখে ফাজরিন ঘরে ফিরে এল। কালো রঙের বোরকা, হিজাব আর নিকাব পরে মিনিট খানিকের মধ্যেই রেডি হলো। এগুলো মাহতাব বিয়ের দিনই কাপড়ের সাথে দিয়েছিল তাকে। দুজন নিচে নামতেই আফিয়া বেগম এগিয়ে আসে ভীতু স্বরে বললেন, মা, ভেবে চিনতে যাচ্ছিস তো? জানিসই ছেলেটা পাগলাতে।
ফাজরিন একবার সেই অসহায় মহিলাটির দিকে তাকিয়ে আফিয়া বেগমকে আশ্বাস দিল। চিন্তা করবেন না মা, আমি সামলে নেব বলেই দুজনে বেরিয়ে গেল। সিএনজি করে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে পৌঁছাতেই মাইকের শব্দ, মানুষের আনাগোনা নজরে পড়ে। আরও এগোলে মানুষের ভিড় দেখা যাবে। তবে মঞ্চের কাছে পৌঁছাতে তারা ছোট রাস্তা বেছে নিল, অচেনা গলি, আশেপাশে চায়না মার্কেট, বাড়ি, ফ্ল্যাট। পথ পেরিয়ে তারা মূল সমাবেশস্থলের কাছাকাছি পৌঁছল। পেছনের গেটের কাছে পৌঁছতেই নিরাপত্তা বাহিনীর কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ফাজরিনকে নিয়ে ভেতরে যেতে দিলে আটকে দেয় তাদের। একজন নিরাপত্তাকর্মী কণ্ঠ উঁচু করেই বলল, এখান দিয়ে ভেতরে যেতে পারবেন না। ফাজরিন অনুনয়ের স্বরে বলল, আমাদের খুব জরুরি কারণে যেতে হবে, প্লিজ যেতে দিন। কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের কথায় অটল রইল। তারা তাদের বিশ্বাসযোগ্য মনে করছেন না। তা দেখে দুজনেই চিন্তায় পড়ল, কিভাবে ঢুকবে ভেতরে। মেহরাব কয়েকবার বলছিল ফিরে যেতে, তবে ফাজরিন শোনেনি, চেষ্টা চালায় যায়। হঠাৎ তার মাথায় হামিদের কথা এলে ছট করে বলল, হামিদের নাম্বার আছে না ভাইয়া? হ্যাঁ আছে তো। ফাজরিনের মুখ উজ্জ্বল হয়ে উঠল। দ্রুত ওকে কল দেন, বলুন আমরা এখানে। আপনার ভাইয়ের পরিচয় নিয়ে যেতে পারবে। আরে হ্যাঁ, দাঁড়ান, দিচ্ছি। সে সাথে সাথে কল দিল, কয়েকবার রিং হলো, তবে ধরছে না। সেই মুহূর্তেই মঞ্চে করা ঘোষণা শুনতে পায়, মাহতাব মীরকে ভাষণ দেওয়ার জন্য ডাকা হচ্ছে। হামিদকে প্রায় 5টা কল দিয়েছে ইতিমধ্যে, 6 নাম্বারের বেলায় সে ধরে। ফোন ধরতেই দ্রুত বলল, আরে মেহরাব ভাই, স্পিকারের সাউন্ডে টের পায় নাই। কল দিয়েছেন যে, কোনো দরকার? মেহরাব ফাজরিনের দিকে এগিয়ে দিতেই সে ফোন কানে ধরল। হামিদ ভাই, আমরা পেছনের গেটে আছি, আমাদের ঢুকতে দিচ্ছে না, এসে নিয়ে যান। হামিদ চমকে উঠল, ফাজরিন এখানে কি করছে ভেবে দ্রুত বলল, কি বলেন ভাবি, আপনি এখানে কি করেন? ভাই জানলে খবর আছে। সব প্রশ্ন পরে, আগে আসুন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে হামিদ আর না দাঁড়িয়ে দ্রুত সেদিকে এগোলো। তাদের দেখে নিরাপত্তা বাহিনীর সাথে কথা বলে ভেতরে নিয়ে এলো। স্টেজের পেছনে দাঁড়িয়ে আছে তারা। হামিদ একের পর এক প্রশ্ন করছিল, সেসব উপেক্ষা করে ফাজরিন বলল, আপনার ভাইকে ডেকে আনুন তাড়াতাড়ি। কিন্তু ভাইজান তো মাত্রই ভাষণ দিতে দাঁড়াইছে, ডাকা যাবে কেমনে? ফাজরিন বিরক্ত হয়ে বলল, কতক্ষণ লাগবে তা তো জানি না, তবে সময় লাগবেই। কিন্তু আমার হাতে সময় নেই, দ্রুত ডাকুন। ভাবি, সত্যি এখন ডাকা যাইব না। ফাজরিন হতাশ হয়ে দাঁড়ালো। অপেক্ষা করল প্রায় 10 মিনিট। তবু ভাষণ শেষ হচ্ছে না দেখে অধৈর্য হয়ে পড়ল। একের পর এক বক্তব্য দিয়েই যাচ্ছে। ফাজরিনের কাছে মনে হলো, জনগণের সামনে ফাপড় মারছে সে। বুঝতে পারছে এসব ফাপড় এত তাড়াতাড়ি বন্ধ হবে না। ধৈর্য হারা হয়ে ইচ্ছে করছে স্পিকার গিয়ে বন্ধ করে দিতে। তবে স্পিকারের কথা ভাবতেই মাথায় সাথে সাথে অন্য কিছু খেলে। আশেপাশে খুঁজতে লাগলো কিছু। স্টেজের পাশে স্পিকার দেখে সেদিকে পা বাড়াল। তাকে এগোতে দেখে পিছু পিছু হামিদ ও মাহতাবও আসে। সেখানে উপস্থিত দুজন ছেলে যারা এসব নিয়ন্ত্রণ করছে, তাকে দেখে ভ্রু কুঁচকায়। ফাজরিন মোবাইল বের করে কিছুক্ষণ ঘাটাঘাটি করে হামিদের দিকে তাকিয়ে বলল, তুমি স্টেজে যাও, কিছুক্ষণের মধ্যেই হুলস্থল শুরু হবে, এর ফাঁকে তোমার ভাইকে এখানে নিয়ে আসবে। হামিদ তার কথায় বোকার মতো চেয়ে রইল। ফাজরিন কি বলছে মাথায় কিছুই ঢুকছে না না যেন। তা দেখে ফাজরিন ধমক দিয়ে ওঠে। ধমক শুনে সুরসুরিয়ে চলে গেল মাহতাবের কাছে। এদিকে মাহতাব চেতনাস্মেত ভাষণ দিয়েই যাচ্ছে। তার সামনে প্রবল আগ্রহ নিয়ে সাধারণ মানুষসহ ছাত্ররা তার বক্তৃতা শুনছে, মিডিয়ার লোকেরা লাইভ সম্প্রচারে ব্যস্ত। প্রিয় সহকর্মী ও জনসাধারণ, আপনাদের সকলকে স্বাগত জানাই এই বিশাল সমাবেশে। আজ আমরা একত্রিত হয়েছি আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের ছাত্রদের শক্তি এবং দেশের উন্নতির জন্য। আমাদের বিপক্ষদলীয় সরকার জনগণের কল্যাণে নয়, তাদের সাথে কাজ করছে। আমাদের দেশের তরুণদের ভবিষ্যৎ ধ্বংসের পথে। আমরা বলছি, পরিবর্তন এখনই প্রয়োজন। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আর থাকবে। আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের শক্তি প্রদর্শনের জন্য। দেখাই, আমরা কত বড় একতা এবং দৃঢ়তা ধরে রাখতে পারি। আমাদের লড়াই কখনো থেমে থাকবে না। ভাষণ চলাকালীন এক পর্যায়ে স্লোগান দেয়, সে জয়, বাংলা জিতবে এবার। সাথে সাথে সবাই চিৎকার করে উঠল, ধানের শীষ। আর কিছু বলতে যেতেই হঠাৎ স্পিকার তুমুল শব্দে বন্ধ হয়ে গেল। সাথে সাথেই একেবারে কানের ঝংকার তুলে গান বাজতে শুরু করলো। এসেছে এসেছে আবার ইলেকশন, জিতবে নৌকা, জিতবে জনগণ। 16 কোটি মানুষের একটাই ডিসিশন।
জিতবে নৌকা, নাই কোন টেনশন। মুহূর্তেই আশেপাশে গুঞ্জন পড়ে। শান্তিময় সমাবেশে কয়েক সেকেন্ডের ব্যবধানে বিশৃঙ্খলা শুরু হলো। এক একজন রেগে উঠেছে, প্রতিবাদী কণ্ঠে বলছে, এসব কোন ধরনের ইয়ার্কি। ছাত্রদলের সমাবেশে শেখের গানকে লাগালো। তবে একদল জনগণ উল্লাসে নাচতে শুরু করলো। তাদের মুখে একটাই কথা, দল যার যার, গান সবার। জয় বাংলা, শেখ হাসিনার সালাম নিন। জয় বাংলা, নৌকা মার্কায় ভোট দিন। জয় বাংলা, শেখ হাসিনার সালাম নিন। মাহতাবসহ স্টেজে উপস্থিত সকলে হকচকিয়ে গেল। এমনটা তো হওয়ার কথা নয়, কে করলো এসব? মাহতাব রেগেমেগে চেঁচিয়ে উঠল, কোন খানকির পোলা এই কাজটা করলো? কিন্তু গানের শব্দে তার কথা হয়তো কারো কানে পৌঁছালো না। এদিকে হামিদ তো রীতিমতো লাফিয়ে উঠেছে। এই কাজ ফাজরিন করলো না তো? স্পিকারের কাছেই তো ছিল সে। ভয়ে টয়ে দ্রুত মাহতাবের হাত ধরে টেনে স্টেজের পেছনের দিকে ছুটল। মাহতাব তার এই হঠাৎ আচরণে কিছু বলারও সুযোগ পেল না। যেতে যেতে মাহতাব বিরক্ত হয়ে বলল, নটির ছেলে, এমনি মাথা গরম, তার উপর আবার এভাবে টানছিস কেন? ছাড় বলছি। ভাই, যা খুশি বলেন, আমি এখন হাত ছাড়তে পারবো না। আগে আসেন, ঘটনা ঘটে গেছে। স্টেজের পেছনে আসতেই সে মাহতাবের হাত ছেড়ে দিল। মাহতাব আর কিছু বলার আগেই হামিদ হাত তুলে ফাজরিনের দিকে ইশারা করল। তার দৃষ্টি অনুসরণ করে মাহতাবও তাকালো সেদিকে, আর সেখানে ফাজরিনকে দেখে খানিকটা অবাক হলো। তবে অবাক হওয়ার সময় বেশি স্থায়ী হয়নি। মুহূর্তেই মাথায় আগুন ধরল যেন। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে নিকাবের উপরই তার গাল চেপে ধরল। কুত্তার বাচ্চা, তুই এখানে কার পারমিশনে এসেছিস? আমার অনুমতি নিয়েছিস? কেন এসেছিস এখানে? ছেলেদের তোর রূপ দেখাতে? সাহস দিন দিন বেড়েই চলেছে তোর। ফাজরিন চেয়ে আছে মাহতাবের মুখপানে। তার চোখ মুখ রাগে লাল হয়ে উঠেছে। তবুও তোয়াক্কা না করে সে ঝাঁকুনি মেরে তার হাত সরিয়ে দিল। সাইড ব্যাগ থেকে কাগজ কলম বের করতে করতে শান্ত গলায় বলল, আগে এখানে সই করে দিন, তারপর সব প্রশ্নের উত্তর দিচ্ছি। মাহতাব একবার তার হাতের দিকে তাকায়, আবার ফাজরিনের দিকে। এই সামান্য সাইনের জন্য তুমি আমার পারমিশন ছাড়া বাড়ি থেকে বের হয়েছ? এত বড় স্পর্ধা! তোমাকে একটু ছাড় দিই বলে কি আমাকে খুব ভালো মানুষ ভেবেছ? বলেই পাশে থাকা মেহরাবকে লক্ষ্য করে তুমুল রাগ নিয়ে এগিয়ে গিয়ে তার কলার চেপে ধরল। তুই তো চিনিস আমাকে, কেন নিয়ে এলি? বাড়ির মেয়েকে অন্যের সামনে আনি না সহজে, সেখানে আমার বউকে এত মানুষের ভিড়ে। মেহরাব ভাইয়ের হাত ছাড়াতে ছাড়াতে বলল, ভাইয়া ভুল বুঝতেছ, আমি না আনলে একা একাই আসতো, তখন আবার বিপদে পড়লে কে দেখত? দুই ভাইয়ের হাতাহাতি দেখে ফাজরিন দ্রুত এগিয়ে গিয়ে মাহতাবকে টেনে ছাড়িয়ে আনে। আজব, উনাকে মারছেন কেন? আমি জোর করে এনেছি উনাকে, উনার কোনো দোষ নেই। মাহতাব এবার ফাজরিনের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে কাগজের দিকে তাকায়, সাথে সাথে তা ছিনিয়ে নিল। রেগে ফেটে পড়া কণ্ঠে গর্জে উঠল, ওই খানকি মাগির জন্যই তো তুই হাজার হাজার ছেলের মাঝে দাঁড়িয়ে আছিস। এতে সাইন তো দূরে, ওই মেয়েকে নিজ হাতে গলা টিপে মারব, সাথে তোর পাও ভাঙব। ফাজরিন ভরকে গেল। যদি কাগজটা ছিঁড়ে ফেলে, তার চেয়ে বড় কথা, মাহতাব সত্যি যদি মেয়েটার ক্ষতি করে বসে। তাই আর কিছু না ভেবে দ্রুত এগিয়ে এসে দু হাতে তাকে জড়িয়ে ধরল। শক্তিতে তার সাথে পেরে উঠবেন না তাই নিজের বুদ্ধি কাজে লাগাচ্ছে। সে জানে পুরুষের দুর্বলতা, নারীর নরম শব্দে, মমতাম আচরণে, আর স্নেহময় স্পর্শে। তার বুকে মাথা রেখে নরম স্বরে বলল, প্লিজ শান্ত হন, আমাকে কোনো ছেলেই দেখেনি, পেছনের গেট দিয়ে ঢুকেছি, কেউ টেরও পায়নি। এত উত্তেজিত হবেন না। মাহতাব মুহূর্তের জন্য থমকে গেল। অবিশ্বাসের চরমে সে, এ যেন এক অবিশ্বাস্য দৃশ্য। ফাজরিন নিজে থেকে তাকে জড়িয়ে ধরছে, আবার এমন কোমল কণ্ঠে কথা বলছে। তার রাগ যেন নিমেষেই উধাও হয়ে গেল। মুখে অবাক ভাব আরো গাঢ় হলো, এক হাত অজান্তেই ফাজরিনের পিঠে চলে গেল। মেহরাব ও হামিদ দ্রুত অন্যদিকে ঘুরে দাঁড়ায়। অন্যদিকে ফাজরিন মনে মনে বেশ খুশি হলো। এটাকেই তার চিন্তান্তে মাইন্ড গেম। রাগের সময়ে এমন কোমলতা পুরুষকে অসহায় করে তোলে, আর সেখানেই নারীর জয়ের জায়গা। তবে সে অবাকও বটে, মাহতাব তো এমন সহজে গলে যাওয়ার লোক নয়। কিন্তু ভাবনাগুলো সরিয়ে রেখে মন দিল নিজের কৌশলে। শুনুন না। নরম কণ্ঠের একেই যেন মাহতাবের বুকের ভেতর তোলপাড় শুরু হলো। শ্বাসরুদ্ধ হয়ে এলো। হজম হচ্ছে না, তার বউয়ের কাছ থেকে এতটা নম্র ব্যবহার। এখন যেন তার আচরণ খাঁটি গৃহিণী সুর। ফাজরিন মাথা তুলে মাহতাবের শান্ত দৃষ্টি দেখে আলতোভাবে কাগজটা হাতে নিয়ে নিল। শীতল চাহনিতে তাকালো তার দিকে।
এখানে সই করে দিন না। আপনার কাছে এই প্রথমবার কিছু আবদার করছি। মাহতাব কিছুক্ষণ চেয়ে থেকে তাকে ছেড়ে জুড়ে জুড়ে কয়েকটা শ্বাস নিয়ে দাঁড়ায়। ভালোই বোঝা যাচ্ছে সাইন করানোর জন্যই ফোন দিয়ে এটেছে সে। কিন্তু তার মনের ভেতরে যে ঝড় বাঁধিয়েছে সেটা সামলানো কঠিন হয়ে পড়ছে। নিজেকে ধাতস্থ করে কাগজে সই করতে করতে বলল, শাওরির মেয়ে, ছলনা তো ভালোই পারিস। দুর্বলতার সুযোগ নিয়ে নিজের কাজ করিয়ে নিচ্ছিস। ফাজরিন হেসে উঠল। পুরুষ মানুষ যতই রাগে অনিমূর্তি ধারণ করুক না কেন, স্ত্রীর ভালোবাসা আর মমতা ভরা নরম কথায় সেই কঠিন রাগ মুহূর্তেই হাওয়া হয়ে যায়। তবে সে এতটাও জানে মাহতাব একেবারেই বলদ নয়। তাই তো তার কৌশল সহজেই ধরে ফেলেছে। হেসেই উত্তর দিল, সুযোগের সৎ ব্যবহার করতে হয়। আপনার থেকেই শেখা। সাইন করে কাগজটা বাড়িয়ে দেয়। ফাজরিন হাতে নিতেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আশেপাশের পরিবেশ হাহাকারে ভরে উঠল। হন্তদন্ত হয়ে সকল নেতা সভাপতিদের আর্মি পুলিশেরা স্টেজের পেছনে দিয়ে বের করতে লাগল। হঠাৎ সকলের ভিড়ে মাহতাব ফাজরিনকে নিজের কাছে টেনে ধরে তাকে আড়াল করার চেষ্টা, যেন কারো চোখে না পড়ে। এর মধ্যে কয়েকজন আর্মির লোক এসে তাদের ঘিরে ধরে, স্যার, এই জায়গা নিরাপদ না, দ্রুত বেরোতে হবে। তাদের কথায় মাহতাব ফাজরিনকে সেভাবেই ধরে পা দ্রুত চালায়। ফাজরিন মাহতাবের পাঞ্জাবি মুঠো করে ধরে আছে। বুকের ভেতর ধুকপুক করছে। চারিদিক ধোঁয়ায় ঢাকা। বিস্ফোরণের জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে। মানুষের ছোটাছুটি, হইচই আর কান্নাকাটিতে পুরো মাঠ ভরে উঠেছে নিমিষেই। এইরকম পরিস্থিতির সম্মুখীন আগে কখনো হয়নি। ভয়ে মিমি করে কেঁপে উঠছে। পেছনের গেট দিয়ে বেরোতেই মাহতাব সকলকে নিয়ে গাড়িতে উঠে বসে। মুহূর্তের মধ্যে গাড়ি স্টার্ট দেয় ড্রাইভার। তাদের প্রোটেক্ট করতে পেছনে পুলিশের গাড়িও চলছে। ফাজরিন চুপচাপ বসে আছে। চেহারা নিকাবের আড়ালে ঢাকা থাকলেও চোখ দেখে বোঝা যাচ্ছে সে হতভম্ব, কিছুটা ভীত। ভয় পাওয়া স্বাভাবিকই, মেয়ে লোকের হৃদয় কোমল থাকে, তার উপর এত শব্দের জোর। মাহতাব ফাজরিনকে চুপচাপ দেখে কাঁধ ঝাড়া দিয়ে হাত পা ছড়িয়ে বসে। না, মেয়েটাকে এমন চুপচাপ মিলিয়ে যাওয়া দেখতে তার ভালো লাগছে না। একটু রাগাতেই বলে উঠল, ভালোই একটা টেকনিক পেয়েছিলে। মাহতাবের কথায় ফাজরিন সহ বাকিরাও তার দিকে ফিরে তাকায়। মেহরাব প্রশ্ন করল, কিসের টেকনিক ভাইয়া? মাহতাব আর চোখে ফাজরিনের দিকে তাকিয়ে বলল, শাওরির মেয়ের মুখ বন্ধ করানোর নিনজা টেকনিক। ফাজরিন করা চোখে একবার তাকায় তার দিকে। এখন যে সে ফালতু কথা বলতে যাচ্ছে ভালো মতোই জানে। এই ৩-৪ দিনেই যেন মাহতাবকে হাড়ে হাড়ে চিনে ফেলেছে। পাশ থেকে হামিদ কপাল কুঁচকে বলল, ভাইজান, হেইডা আবার কি? এখন থেকে তোর ভাবি বেশি কথা বললে বোমা ফাটাই মুখ বন্ধ করাই দিব। তার আজাইরার কথায় ফাজরিন বলল, আর আমার সাধ্য হলে তো এখনই আপনার মাথায় বোম ফাটিয়ে ব্রেন উড়িয়ে দিতাম, যাতে আলতু ফালতু কথা না বের হয় এই অশুভ মুখ দিয়ে। তার কথা শোনা মাত্রই মেহরাব, হামিদ সহ গাড়ির ড্রাইভার এদিক সেদিক মাথা ঘুরাতে থাকে। তারা মিটিমিটি হাসছে। চেষ্টা করছে যাতে মাহতাব না দেখে। তা দেখে মাহতাব নড়ে চড়ে বসে কঠিন চোখে একবার ফাজরিনের দিকে তাকায়। তার তাকানোর কোনো তোয়াক্কা না করেই ফাজরিন দৃষ্টি সরিয়ে নেয়। সে এটা শিওর, এই বউ একদিন নিঃসন্দেহে সবার সামনে তার প্রেস্টিজের আগের মধ্য আঙুল দেখিয়ে দিবে। বেডরুমে যা খুশি বলুক, কিন্তু এদের সামনে তো নিজের একটা সম্মান আছে। এখন কিছু উত্তর দিলে বিপরীতে আরো কি না কি বলে। নিজের দিক বিবেচনা করে আপাতত মুখ বন্ধ রাখাই ভালো মনে করল। এর মধ্যে মেহরাব চিন্তিত কণ্ঠে প্রশ্ন করল, কিন্তু ভাই, এত সিকিউরিটির মাঝেই এই হামলা করালো কে? মেহরাবের কথায় মাহতাব ভাবলেশহীন কণ্ঠে বলল, শত্রু ছাড়া আর কে হবে? তারা মাতামাতি করছে তাদের মতো। তবে ফাজরিনের চিন্তা অন্য কিছু। সে বারবার ভাবছে আহত সাধারণ মানুষগুলোর কথা। এই সমাবেশটা ছিল শুধু ক্ষমতা দেখানোর খেলা, অথচ তার দাম দিতে হচ্ছে নিরীহ মানুষগুলোকে। আগেও সে এমনটা খবরে দেখেছে বহুবার। একবার তো দুই দলের সংঘর্ষে তার এক সহপাঠী পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছিল। কয়েকজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছিলেন। অথচ তাদের দূর দূরান্ত অবধি এসবের সাথে হাত ছিল না। তারা নিজেদের গন্তব্যে যাচ্ছিল, তার সহপাঠী কলেজ শেষে নির্ভেজাল মনে বাসায় ফিরছিল। আরেকবার তো নিউজে দেখেছিল, মিছিলের সময় পুলিশের টিয়ার গ্যাসে দম বন্ধ হয়ে এক বৃদ্ধা রিকশাওয়ালার রাস্তায় লুটিয়ে পড়েছিলেন। এমন আরও কত ঘটনা ঘটে এই দেশে। এসব দৃশ্য থেকেই তার মাথায় রাজনীতির প্রতি নেগেটিভ চিন্তাধারা তৈরি। তার ধারণা, রাজনীতি মানেই ক্ষমতার লড়াই, যেখানে সাধারণ মানুষের জীবন সবচেয়ে সস্তা জিনিস। অবশ্য তার এই ধারণা যে ভুল,
সেই প্রমাণও সে আজ অবধি পায়নি। বরং আজও তার ধারণাই সত্য প্রমাণ পেল। সে পড়েছে মানুষ রাজনীতি করে দেশ করার জন্য, কিন্তু এদেশের রাজনীতি এখন যেন শুধুই ভাঙচুর, আগুন আর রক্তের প্রতীক। দুপুরের রোদ তখন খানিকটা তেজস্বী। শাহবাগের ভিড় পেরিয়ে গাড়িটা ধীরে ধীরে মিরপুর রোডে উঠল। ট্রাফিক লাইটের সামনে কয়েকটি গাড়ি থেমে আছে, ড্রাইভারও তাদের গাড়ি থামালো। বাইরে বাতাসের ধুলোর সঙ্গে হালকা গরমের গন্ধ। গাড়ির ভিতরে এসি চললেও ফাজরিন হাঁসফাঁস করছে, তার অন্য চিন্তা দ্রুত যাওয়ার তারা। গাড়ি ছাড়ছে না কেন? ফাজরিনের তাড়াহুড়ো দেখে মাহতাব ঠান্ডা গলায় বলল, এই গাড়িটা ঘুরিয়ে শাহবাগে ফিরে চল। তার কথায় ভ্রু কুঁচকে ফাজরিন দ্রুত জিজ্ঞেস করল, কেন, কি দরকারে? ভাবছি একটু শ্বশুরবাড়ি গিয়ে জামাই আদর খেয়ে আসি। ফাজরিন সঙ্গে সঙ্গে বলে উঠল, না না, এখন বাড়ি যাব। ছেছে, বাপের বাড়ি যাওয়ার সুযোগ পেয়েও যেতে চাও না, কেমন মেয়ে গো তুমি? ফাজরিন তপ্ত শ্বাস ফেলে কাঠোকাঠ গলায় বলল, আপনার শ্বশুরবাড়ি থেকে কোনো দাওয়াতে এসেছে এখন অবধি? নতুন জামাই, দাওয়াত ছাড়া যাবেন লজ্জা করছে না? মাহতাব হেসে উঠল, তোমার সৎ মা দিনে 14 বার কল করে মেয়ে নিয়ে যাওয়ার জন্য। তা শুনে ফাজরিন দাঁতে দাঁত চেপে বলল, তা নিজের স্বার্থেই। যদি এতই ভালোবাসা উথলে পড়ত, তাহলে এভাবে জেনে শুনে এমন জাহান্নামে ঠেলে দিত না। কথা শোনা মাত্রই মেহরাব দ্রুত চোখে একবার মাহতাবের মুখের দিকে তাকালো, এই ভয়ে যে মাহতাব রেগে নিয়ন্ত্রণ হারিয়ে আবার থাপ্পড় মেরে বসে কিনা। কিন্তু অবাক করার বিষয়, মাহতাবের মুখের রাগের কোনো ছিটেফোঁটাও নেই। একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। তাকে এভাবে শান্ত দেখে হামিদও বড় বড় চোখ করে তাকিয়ে আছে, একবার ফাজরিনের দিকে তো একবার মাহতাবের দিকে। এদিকে মাহতাব চুপ হয়ে আছে, জানে এখন কিছু একটা বললেই ফাজরিনের কাছ থেকে পাল্টা করা ভাষায় জবাব আসবে। তাই বিড়বিড়ে বিরক্তির সঙ্গে বলল, শালি হে বিজাউরি, দয়ালে কারে মনের ভিতর গাঁথি দিলা, না কইতে পারি, না সইতে পারি। জ্যাম ছুটতেই মেইন রোড পেরিয়ে গাড়িটা ঢুকে গেল ধানমন্ডি 11 নম্বর রোডে, একটা নিরিবিলি গাছের ছায়ায় ঢাকা পথ। মাহতাবের গাড়ি বাড়ির সামনে আসতেই গেট খুলে গেল। গাড়ি ভেতরে ঢুকতেই ফাজরিন এক প্রকার ছুটে যায় বাড়ির ভেতরে। হামিদ সেদিকে তাকাতে তাকাতে মাহতাবের পাশে এসে দাঁড়ালো। কিছুটা চিন্তিত ভঙ্গিতে প্রশ্ন করল, ভাইজান, আপনি ঠিক আছেন তো? জড়টর হইল নাকি? তার হঠাৎ এমন কথায় মাহতাব ভ্রু কুঁচকে বলল, কি আবুল তাবুল বকছিস? আমি ঠিক আছি। না না, আমনের শিওর কিছু একটা হইছে। নাইলে আপনি তো কথা হজম করবার লোক না। কথাটা বলেই মাহতাবকে কিছু বলার সুযোগ না দিয়ে তার চিবুকে ধরে এদিক সেদিকে করে বলল, এই খারান খারান, আপনি কি গুলিস্তানের কারোর লগে এক্সচেঞ্জ হয়ে গেছেন নাকি? আমাগো ভাইজানের তো নাকের ডগায় রাখ। মাহতাব সাথে সাথেই রাম ধমক দিয়ে উঠল, চুপ, মাদারবোর্ড। আর একটা কথা বললে এক থাপ্পড়ে 28টা দাঁত ফেলে দিব। হামিদ ভয়ে লাফিয়ে দুগদম পিছিয়ে গেল। কিন্তু ভাই, বাকি 4টা দাঁতে কি দোষ করল? মাহতাব রাগী চোখে তাকিয়ে ভেতরে যেতে যেতে বলল, বাকি 4টা আক্কেল দাঁত, যা তোর মতো বেকলের এখনো ওঠে নাই। মাহতাব বাড়ির ভেতরে ঢুকে গেল, হামিদ জায়গায় দাঁড়িয়ে রইল। পাশ থেকে মেহরাব ঠোঁটের হাসি ধরে এগিয়ে এসে হামিদের মাথায় গাঁটটা মেরে বলল, ক্ষমতা সব জায়গায় চলেন না বুঝলি আবুল, তোর বউ আসলে বুঝবি তখন। হামিদ মাথা চুলকাতে চুলকাতে বলল, এইটা না হয় বুঝলাম, কিন্তু আমার যে এখনো আক্কেল দাঁত উঠে নাই, সেইটা ভাইজান জানলো কেমনে? মেহরাব জুড়ে হেসে উঠে কোনো উত্তর না দিয়ে সেও বাড়ির ভেতরে চলে গেল। এদিকে বেচারা হামিদ চিন্তা করতে করতে ক্লান্ত। এদিকে ফাজরিন বাড়ির ভেতরে ঢুকতেই তাকে দেখামাত্রই মহিলাটি দ্রুত পা বাড়িয়ে সামনে এলো, ভয়ার্ত চেহারা, চোখ মুখে আতঙ্কের ছাপ। ফাজরিন হাসি মুখে হাতে থাকা কাগজটা এগিয়ে দিলে মহিলাটি সাইন দেখে খুশিতে ফাজরিনকে জড়িয়ে ধরল। মা, তোমার যেন খুব ভালো হয়। তোমার জীবনে অনেক অনেক সুখ আর শান্তি আসুক। আল্লাহ তোমার জীবনটা আনন্দে ভরে দিক। ফাজরিন ঠোঁট বাঁকিয়ে এক চিলতে তাচ্ছিল্যের হাসি দিল। ঠিক তখনই মেইন দরজা পেরিয়ে ঢুকলো মাহতাব। এক পলক তার মুখের দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে উঠল, না জানি কোন পাপের ফলস্বরূপ আল্লাহ আমাকে এই পাপের রাজ্যে পাঠিয়েছে। আর সুখ আনন্দ, সে তো ছোঁয়ার আগেই মানুষের অভিশাপের ভারে 10 হাত দূর থেকেই ফিরে যাবে। ড্যাশ 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 ড্যাশ। ফাজরিন খাবার হালকা গরম করে এনে টেবিলে রাখছে, মাহতাব গোসলে গেছে। গোসল সেরে বেরোতেই দেখে খাবার টেবিলে সাজানো, আশেপাশে তাকাতে দেখে ফাজরিন নেই। সোফায় বসতে বসতে একবার হাঁক ছেড়ে ডাক দেয়। প্লেটে ভাত তরকারি নিয়ে এক লুকমা মুখে নিতেই চোখ মুখ কুঁচকে আসে।
চাপায় নিয়ে চিবাতে চিবাতে ফের ফাজরিনকে ডাকে। এমন ষাঁড়ের মতন চেঁচাচ্ছেন কেন? কে মরেছে? বিরক্ত হয়ে বলতে বলতে হাতে থাকা পানির জগটা টেবিলে রাখে। মাহতাব আর চোখে একবার তাকিয়ে বলল, তুমি খেয়েছ? হ্যাঁ। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, রান্না কে করেছে? গরু করেছে। মাহতাব খেতে খেতেই জবাব দিল, যা বেডি পাগল হলে নাকি গরু আবার রাঁধতে পারে? ফাজরিন শক্ত কণ্ঠে বলল, তো জানেন যেহেতু গরু রাঁধতে পারে না, তাহলে অবশ্যই মানুষ রান্না করেছে। মাহতাব চোখ ছোট করে তাকায় ফাজরিনের দিকে। টানা টানা চোখজোড়া নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে খাটতারা বেডি। বিড়বিড় করে আফসোসমাখা স্বরে নিজে নিজেই বলে উঠল, এত সুন্দর মেয়েটাও বুঝি হাফ মেন্টাল, মানা যায়? তাকে বিড়বিড় করতে দেখে ফাজরিন বিরক্ত হয়ে বলল, যা বলার মুখের উপর বলবেন, মেয়েদের মতো মিনমিন করবেন না। মাহতাব গলা ঝেড়ে বলল, জিজ্ঞেস করেছি যে আজকের রান্না তুমি করনি। গোশতের টেস্ট অন্যরকম লাগছে। না, মাহি আপু রেঁধেছে আপনার জন্য। মাহতাব চোখ মুখ কঠিন করে তাকায়। কেন? আমি না তোমাকে বললাম আমার রান্না যেন তোমার হাতে হয়? ফাজরিন শান্ত কণ্ঠে জবাব দেয়, সে আগে আগের রান্না বসিয়ে দিয়েছিল। মাহতাব চোখ নামিয়ে খাওয়ায় মনোযোগ দিয়ে বলল, নেক্সট টাইম থেকে যেন তোমার হাতেই রান্না হয়। আই রিপিট, তোমার হাতেই যেন হয়। ফাজরিন বিরক্তিভরা চোখ নিয়ে তাকায়। একজন রাঁধলেই তো হয়, কিন্তু না, এ লোক কি তাকে না খাটিয়ে রাখবে? দাঁত কিরমিরিয়ে বলল, কেন? আমি কি আপনার পয়সায় কেনা চাকর নাকি? তা শুনে মাহতাব ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, না, তুমি আমার গিন্নি। ফাজরিন বিরক্তিতে চোখ শব্দ করে বিছানার একপাশে শুয়ে পড়ে। মাহতাবের এসব তার কাছে আদিক্ষেতা ছাড়া আর কিছুই লাগে না। কেন জানি মাহতাবের ভালো খারাপ সব কথাই তার গায়ে গরম তেলের ন্যায় লাগে। সহ্যই করতে পারে না। এই লোকটা তার জীবন ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তার স্বপ্ন, তার ইচ্ছে, তার আশা, তার সবকিছুকে একদম বিনা কবরেই দাফন করে দিয়েছে যেন। সে কি আর পড়তে পারবে না? তার মায়ের, তার সন্দেহ কি দূর করতে পারবে না? মাহতাব খাওয়ার মাঝেই টিভি ছেড়ে নিউজ চ্যানেলে দেয়। প্রতিটি নিউজ চ্যানেলেই তখনের বিস্ফোরণের ঠিক পর মুহূর্তের ফুটেজ চলছে। ফাজরিন ঘাড় ঘুরিয়ে টিভিতে চোখ রাখে, তার মন উথলা হয়ে আছে জানতে ঘটনাস্থলের সকলে ঠিক আছে তো। ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে, ঘন ধোঁয়ায় পুরো জায়গা ঢেকে আছে। মানুষ চিৎকার করছে, কেউ আহত, কেউ কারো খোঁজে। চারপাশে ছিটকে কাগজপত্র, ভাঙা চেয়ার, সবই এক অদ্ভুত অগোছালো চিত্র। কেউ আহত বন্ধুকে ধরে রাখছে, কেউ মাটিতে কাতর চিৎকার করছে, কেউ রক্তমাখা হাত মুছে নিজের চোখ বাঁচানোর চেষ্টা করছে। পুলিশ, সিকিউরিটি এবং অ্যাম্বুলেন্স তৎপর কিছু মানুষকে নিরাপদে সরাচ্ছে। আহতদের জন্য ডাক্তার ও স্বেচ্ছাশ্রমীরা ছুটছে, কিন্তু ধোঁয়া আর চিৎকারের কার্যক্রম যেন হুহু করে। ফাজরিনের বুক মোচড় দিয়ে ওঠে, চোখে পানি টলমল করছে। সকলেরই তো পরিবার আছে, কারো বাবা, কারো ছেলে, কারো ভাই এখানে। এই অবস্থা দেখলে তাদের কেমন ফিল হবে, ভাবতেই ফাজরিনের চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। প্রিয়জন হারানোর বেদনা সে তো ভালোমতোই জানে। মনে মনে একটাই দোয়া আসছে, আল্লাহ যেন সকলকে বাঁচিয়ে দেন, সুস্থ করে যার যার পরিবারে ফিরিয়ে দেন। এর মধ্যে মাহতাব হাত ধুয়ে তার পাশে শুয়ে পড়ে। তাকে দেখতেই ফাজরিন নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালায়। আর যাই হোক, এই লোকের সামনে নিজের ইমোশন সে প্রকাশ করবে না। সে উঠে বিছানা থেকে নামতে নেয়, প্লেটগুলো রান্নাঘরে রেখে আসে। তবে রিপোর্টারের কথায় সে থেমে মনোযোগ দেয় নিউজ শোনায়। নেটিভ রিপোর্টার লাইভে ভয়ঙ্কর কণ্ঠে বলে যাচ্ছে, আমরা দেখছি আজকের সমাবেশে ঘটে যাওয়া এক ভয়াবহ বিস্ফোরণ। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই সন্ত্রাসী হামলার পেছনে বিপক্ষ দলের হাত রয়েছে। সূত্র জানিয়েছে, তারা আগে থেকেই পরিকল্পনা করে সমাবেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি করার চেষ্টা চালিয়েছিল। কৌশলটি ছিল, প্রথমে নিজেদের দলীয় গান বাজিয়ে উপস্থিত দর্শকদের মনোযোগ ছিন্ন করা, মানুষকে উত্তপ্ত ও বিভ্রান্ত করা, এবং ঠিক পর মুহূর্তে নিজেদের উদ্দেশ্য পূরণ করা। প্রথম কথাটুকু মনোযোগ সহকারে শুনে, তবে শেষের কথায় সে হঠাৎ অবাক হয়ে যায়। চোখ অচেনাভাবে বড় হয়ে ওঠে, মুখে কিছুটা অস্থিরতার ছাপ ছড়িয়ে পড়ে। একটা নিঃশ্বাসে একটু জোরে চেঁচিয়ে উঠল, এভাবে ভুল তথ্য প্রচার করছে কেন তারা? এই তাদের তদন্তের নমুনা। গান বাজালাম আমি, দোষ দিচ্ছে অন্য দলের। ফাজরিন প্রশ্নাত্মক চোখে মাহতাবের দিকে তাকিয়ে আছে। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোহ। তার ভাবলেশহীন দৃষ্টিটা দেখে ফাজরিন এগিয়ে এসে জোরে বলে, তোহ মানে? এখানে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, আর মানুষকে বিভ্রান্ত করা মানে সরাসরি অন্যায় করা।
ফাজরিনের কথার মাঝেই মাহতাবের মোবাইলে কল আসে। কল ধরতেই পাশ থেকে কিচ্ছু বলতেই সঙ্গে সঙ্গে মাহতাবের মুখে ফুটে ওঠে বাঁকা হাসি। ওয়েলকাম। ওয়েলকাম মি ইমরান কামাল, অবশ্যই চলে আসবেন সন্ধ্যায়, খেলা হবে। অপর প্রান্ত থেকে আরো কিছু বলতেই মাহতাবের মুখে ডেবিল হাসি ফুটে ওঠে। ও নিয়ে চিন্তা নেই, দরকার হলে রাস্তা থেকে কাটা উপরে ফেলবো। কল রাখতেই লক্ষ্য করে ফাজরিন একইভাবে তাকিয়ে আছে। আলতো হেসে হাত বাড়িয়ে সে ফাজরিনকে কাছে টেনে আনে। বিছানায় বসিয়ে নিজের মাথা তার কোলে রাখে, সঙ্গে সঙ্গে পেটে মুখ গুজে নাক এদিক সেদিকে করে ঘষে দেয় কয়েকবার। হঠাৎ এই আচরণে ফাজরিন কেঁপে ওঠে, মুহূর্তের জন্য স্থবির হয়ে পড়ে। মাহতাব কণ্ঠে রসিকতা মিশিয়ে বলল, সাংবাদিকদের কাজই মনগড়া নিউজ দেওয়া। সবকটা ফাঁকিবাজ, যা শুনে তাই রোটায়। এসব চিন্তা বাদ দাও। ফাজরিন হতাশার নিঃশ্বাস ফেলে। বিপরীতে আর কি বা বলার। দেশের সাংবাদিকতার মান চোখের সামনেই দিন দিন কত নিচে নেমে যাচ্ছে। আজকাল বহু তথ্য যাচাই বাছাই না করেই খবরে ছাপা হয়। কেউ কেউ আবার অর্থনৈতিক স্বার্থে ইচ্ছে করেই সত্য বিকৃত করে মিথ্যা উপস্থাপন করে। এখন তো আবার বেশিরভাগ ক্ষেত্রেই দর্শক টানার আশায় ঘটনাকে নাটকীয় করে তোলা হয়, যেন সত্যটাই মিথ্যার চকচকে পর্দার নিচে হারিয়ে যায়। শেষ পর্যন্ত যা থাকে তা আর সংবাদ নয়, বরং নিখুঁতভাবে সাজানো এক বানোয়াট কাহিনী দেশের বর্তমান পরিস্থিতির নামে চালিয়ে দেয়। ফাজরিনের ভাবনার মাঝেই মাহতাব আরো গভীরভাবে তার পেটে মুখ ডুবিয়ে বলে, আমার বউ বউ পাচ্ছে। ফাজরিনের কপাল কুঁচকে আসে। হ্যাঁ, আবার কেমন কথা? কথার মানে বুঝতে না পেরে জিজ্ঞেস করে, কি পাচ্ছে? মাহতাব ফিসফিসিয়ে উত্তর দেয়, আরে উইটা। উইটা কোনটা? আরে শাওয়া উইটা উইটা। এই হেয়ালিতে ফাজরিন রেগে তেতে ওঠে। কথা বললে স্পষ্ট বাংলা ভাষায় বলবেন, এইটা উইটা আবার কি ধরনের ভাষা? মাহতাব ফুস করে শ্বাস ছেড়ে বসে। আরে হেডা, আমার বাসর বাসর পাচ্ছে। কথাটা বলেই সে দুষ্টু হেসে তাকায়। ফাজরিন দ্রুত খাট ছেড়ে উঠে দাঁড়ায়, পাশ থেকে রিমোটটি হাতে নিয়ে সামনে তুলে ধরে ঘৃণাভরা চোখে তাকায়। একদম টাচও করবেন না, নয়তো খবর আছে। আজ একদম মাথা ফাটিয়ে মেডিকেলে পাঠাবো। মাহতাব পিটপিট চোখে তাকিয়ে মুহূর্তেই হেসে উঠল। পারবে আমার মাথা ফাটাতে? ফাজরিন কঠোর চোখে চেয়ে বলল, অবশ্যই। শুধু মাথা ফাটাতেই নয়, আপনাকে দুনিয়া থেকে বিদায় করতেও আমার হাত কাঁপবে না। মাহতাব এগিয়ে আসে ফাজরিনের দিকে। মুখে প্রশান্তির খোরাক, চোখে অদ্ভুত এক কোমলতা। মুচকি হেসে বলল, তাহলে কেড়ে নাও আমার প্রাণ, তবে তোমার ভালোবাসা মোছয়। যেন শেষ নিঃশ্বাসেও তোমার নাম গুনগুন করে যায়। ফাজরিন থমকে দাঁড়ায়। দৃষ্টি তার মুখপানে আটকে আছে। লোকটার হাসিটাতে যেন কিছু আছে, চোখের আড়ালে মর্মস্পর্শী অনির্বচনীয় কথার সাকত যেন করান আছে। হঠাৎ তার মাহতাবের বিষয়ে জানতে ইচ্ছে জাগে, কি আছে এই লোকের মধ্যে। প্রশ্ন করতেই বসে কিন্তু সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নেয়। এ মাহতাব মির নিজের মতলবের রূপও বদলাতে জানে। তাকে বিশ্বাস করে সে নিজেকে ফাঁদে ফেলতে চায় না। নিজের ইচ্ছেকে দমিয়ে বিদ্রোহী কণ্ঠে ফাজরিন বলে ওঠল, ভালোবাসা আর আপনাকে। আপনাকে ভালোবাসলে আমার পাপ হবে পাপ। যেই পাপের ভাগিদার আমি জেনে শুনে হব না। তার কথায় মাহতাব অট্টহাসিতে মেতে ওঠে, যেন কোনো জোকস শুনেছে। ফাজরিন অসহ্য চোখে তাকে, তার দৃষ্টি দেখে মাহতাব হাসি থামিয়ে তাকে কাছে টেনে দুহাতে জড়িয়ে ধরে বলল, তাহলে আমাকে খুন করবে কিভাবে? ফাজরিন নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, আপনাকে খুন করে কি আমি নিজের চরিত্র কলুষিত করব নাকি? মাহতাব তার চুলে মুখ গুজে গভীর নিঃশ্বাস টেনে নেয়, যেন সেইখানেই নিজের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। পরম আবেশে চোখ বুঝে নরম কণ্ঠে বলে, চিন্তা করো না, তুমি আমার মৃত্যুর কারণ হলেও আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে যাব। কথাটা শুনে ফাজরিনের সমস্ত নড়াচড়া এক মুহূর্তে থামে যায়। বুকের ভেতরটা অদ্ভুতভাবে নড়ে ওঠে। যেন মাহতাবের কণ্ঠের চাপা সুরে লুকোয়িত আছে নাম জানা এক অনুভূতি। কৌতূহলী, চতুর মন্ত্রী মাথা তুলে প্রশ্ন ছুড়ে দিল, আপনি কি আমাকে পছন্দ করেন? তা শুনে মাহতাব তার চোখের আড়ালে নিঃশব্দে হেসে ওঠে। মেয়েটা যতটা বুঝদার, মাঝে মাঝে ঠিক ততটাই বোকা। বয়স হয়তো 18 পেরিয়ে 19, কিন্তু আচরণে যেন দুনিয়ার অর্ধেক দেখে ফেলেছে। এক কথায়, অকালপক্ষ ফল, যাকে সময়ের সাথে নয়, ফরমালিন দিয়ে পাকানো হয়েছে। কিন্তু ফরমালিনেও হয়তো কিছুর ঘাটতি ছিল, যার ফলে চোখের সামনে সব থেকেও কিছু কিছু জিনিস সে অনুধাবন করতে পারে না। আনমনেই এসব ভেবে হেসে যায় মাহতাব। মাহতাবকে চুপচাপ দেখে সে আবার জিজ্ঞেস করে, কি হলো বলুন, আমাকে বিয়ে করেছেন কেন? মাহতাব মাথা তুলে সরাসরি বলল, কারণ তুমি আস্ত একটা গাধা।
গাধাকে পিটিয়ে ঘোড়া বানানো যায় কিনা সেই পরীক্ষা করতেই তোমাকে বিয়ে করা। ফাজরিন কপট রাগে তাকিয়ে থাকে। এভাবেই কেটে যায় প্রায় 10 মিনিট। মাহতাব নরম সুরে বারবার ডাকছে, মন গলানোর চেষ্টায় আছে। কিন্তু ফাজরিন কোনো জবাবই দিচ্ছে না। সে জানে মাহতাব নিজের স্বার্থ হাসিল করতেই এত মধু মাখা ডাক দিচ্ছে। তাই সে ঘুমের ভান ধরে পড়ে থাকে। শেষমেশ রেগে উচ্চ কণ্ঠে বলল, এই শাওরির বেটি, তুমি কি আমারে ইনডিরেক্টলি ইগনোর করতেছ? ফাজরিন চোখ বন্ধ রেখেই সঙ্গে সঙ্গে জবাব দিল, না, ডিরেক্টলি। ফাজরিনকে বুকে নিয়ে শুয়ে আছে মাহতাব। মেয়েটা ঘুমে তলিয়ে। বাম হাতে তাকে আঁকড়ে ধরে আছে, আর ডান হাতের বৃদ্ধা আঙুল তার নরম গালে স্লাইড করছে। মনোযোগ সহকারে সে ফাজরিনকে দেখছে। ডান চোখের একটু নিচে কালো কুচকুচে একটি তিল। গোলগাল মুখশ্রীর থুতনির নিচের ভাগ হালকা ডেবে থাকে, যা পুরো মুখের সৌন্দর্য যেন আরো উজ্জ্বল করে তুলেছে। মেয়েটা দেখতে কতটা মাসুম, কিন্তু কথায় কথায় তার ঠিক ততটাই তোত্তারামি। বউটাকে শান্তশিষ্টভাবেই বেশি ভালো লাগছে তার। মনে মনে পরিকল্পনা করে নেয়, এখন থেকে ফাজরিনকে ঘুমের ঔষধ খাইয়ে সবসময় ঘুম পাড়িয়ে রাখবে। নিজের অহেতুক ভাবনায় নিজেই হেসে উঠল। এগিয়ে ফাজরিনের গালে ঠোঁট স্পর্শ করতে যাবে, অমনি বিকট শব্দে তার ফোনটি বেজে ওঠে। নিজস্ব ভাবনার মধ্যে হঠাৎ শব্দে মাহতাব কিছুটা চমকে ওঠে। এদিকে রিংটনের শব্দে ফাজরিনও ঘুম থেকে ধরফরিয়ে উঠে বসে। তার মাথার পাশেই মোবাইলটা ছিল। অবুঝ চোখে আশেপাশে তাকাচ্ছে, যেন বুঝতে চেষ্টা করছে কি হয়েছে। মাহতাব বিরক্তিতে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই সঙ্গে সঙ্গে রাগ বেড়ে ওঠে। মন্ত্রণালয় থেকে কল এসেছে। বউটাকে একটু মনোযোগ দিয়ে দেখছিল, সহ্য হলো না এদের। দিল রোমান্টিক মুডের 13টা বাজিয়ে। রাগে ক্ষোভে বিড়বিড়িয়ে উঠল, মানুষ আবার দেশপ্রেমিক হয়? আমার তো শালার এদের যন্ত্রণায় এই দেশটাই বোম মেরে উড়াই দিতে মনে চায়, দয়াল শান্তি নাই। কলে কথা শেষ করতে না করতেই আরেক আপদ এসে হাজির হয়। দরজায় দুরুম দুরুম শব্দে 2-3টি বাড়ি দেয় কেউ। এবার মাহতাবের রাগ যেন সপ্তম আকাশ ছুঁয়েছে। ফাজরিন চমকে উঠে বসে, গায়ে পরা মাহতাবের শার্টটি টেনে টুনে বিছানা থেকে দ্রুত নামতে গেলে মাহতাব আটকে দেয়। কোথায় যাচ্ছ এভাবে? ফাজরিন তীক্ষ্ণ চোখে তাকালো তোত্তারামুর সুরে বলল, দরজা খুলতে যাচ্ছি। মাহতাব ফুঁসে উঠে, এভাবে তুমি দরজা খুলবে? দেখছেনি যেহেতু এই অবস্থায়, তাহলে অবশ্যই দরজা খুলতে যাব না। বাথরুমে যাব, হাত ছাড়ুন। ঝাড়া দিয়ে হাত ছুটিয়ে নিতেই ধমক দিয়ে উঠল মাহতাব, কানের উপর এক চড় মেরে দিব, তোতারা কথা ছাড়া যেন মুখে কথাই নেই। সব যেন উঠে পড়ে লেগেছে আমার মেজাজ খারাপ করতে। ফাজরিন প্রতিউত্তরে মুখ ভেঙচে চলে যায় বাথরুমে। মাহতাব উঠে ধপধপ পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলতেই হামিদের মুখটা ভেসে ওঠে। 32 পার্টি দাঁত বের করে দাঁড়িয়ে আছে। তার এই হাসি যেন সহ্য হল না মাহতাবের দিল এক চড়। কিছু বুঝে উঠার আগে গালে এক খাপড়ায় ব্যালেন্স হারিয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এক ঘুরান্তি দিয়ে এসে মাহতাবের সামনের দেয়াল ধরে নিজেকে সামলে দাঁড়ায়। মাথায় হাত দিয়ে চোখের পলক বারবার ফেলে বুঝতে চেষ্টা করছে কি হলো হঠাৎ। এর মাঝে মাহতাব রাগচটা স্বরে হুঙ্কার দিয়ে উঠল, তোর কি খেয়ে দে কাজ নেই? হামিদ ভয়ে সোজা হয়ে দাঁড়ায়, 2 গালে হাত রেখে মাথা নেড়ে বলল, আছে আছে তো ভাইজান, তো অসময়ে কি করতে? ও বড় সাহেব ডাকে। মাহতাব ফুস করে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে বলল, যা আমি আসছি। হামিদ ভয়ে ভয়ে ঘরের ভেতর এদিক সেদিকে উকিঝুঁকি দিতে লাগে। তাকে এভাবে উকি দিতে দেখে মাহতাব ফের ঝাড়ি মেরে উঠল। মাদারবোর্ড ঘরের ভিতরে নজর কিসের, বাইর। বেচারা ভয়ে দুগদম পিছিয়ে গিয়ে শুকনো ঢুক গিলে বলল, না মানে ভাবিরেও সাথে নিয়ে যাইতেন কইছে। বলতেই মুখের উপর দরজা লাগিয়ে দেয় মাহতাব। হামিদ মাথা চুলকে ভাবতে লাগে সে করেছেটা কি। ফাজরিন সবেমাত্র গোসল সেরে বেরিয়েছে। মাহতাবকে ফোনে ব্যস্ত দেখে ওয়ারড্রোব থেকে তার কাপড় বের করে হাতে ধরিয়ে দেয়। মাহতাব যাওয়ার আগেই ফাজরিন এগিয়ে দিয়েছে দেখে মুচকি হেসে উঠে মুহূর্তেই। ফাজরিন তার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, এইটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে বাথরুমের দিকে হেগোতে হেগোতে একটা খোঁচা দিতে বলল, বাহ, পাক্কা গিন্নি হয়ে যাচ্ছ দেখছি, জামাইয়ের মন পড়তে পার। বাকিটুকু বলার আগেই মাহতাব জায়গায় দাঁড়িয়ে যায়। ফাজরিন চোখ বড় বড় করে এক পলক নিচের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখে হাত দিয়ে পেছনে ঘুরে দাঁড়ায়। ছি, অসভ্য লোক। সামলাতে পারেন না তো পড়েন কেন? হঠাৎ এমন ঘটনায় মাহতাব থতমত খেয়ে যায়। দ্রুত লুঙ্গিটা নিচ থেকে তুলে কোমরে বেঁধে নেয়। তবে ফাজরিনের প্রতিক্রিয়া দেখে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। আহ, এমন নাটক করছো যেন আগে দেখনি, একটু আগেও তো দে।
বাকিটুকু বলার আগে ফাজরিন তাকে থামাতে চেঁচিয়ে ওঠে, আল্লাহর ওয়াস্তে লাগামহীন কথাবার্তা বলবেন না। ফাজরিনের অপ্রস্তুত অবস্থা দেখে মাহতাব হেসে ওঠে। বউটা লজ্জায় লাল হয়ে গেছে। তাকে আরেকটু বাজাতে বলল, বউ লোকেশনটা খোলা আছে, পেছনে ফিরে ভিউ দেখো ভিউ। তার কথায় যেন ফাজরিনের কান গরম হয়ে উঠছে। কান চেপে ধরে বলল, প্লিজ চুপ করুন, ইতর লোক। একটা মানুষ এত অসভ্য হয় কেমনে আল্লাহ। আরে তাকাও, মিস করবা, যেই সে ভিউ না, একদম মাহতাব স্পেশাল এক্সপেন্সিভ ভিউ বলে হাসতে হাসতে সে বাথরুমে ঢুকে যায়। দরজা লাগানোর শব্দে পেছনে ফিরে তাকায় ফাজরি, বিড়বিড়িয়ে অসভ্য লোক বলে বারান্দায় চলে যায়। বারান্দায় দাঁড়ালেই বিকেলের নরম হাওয়া যেন সব ক্লান্তি মুছে দেয়। সূর্যের ধীর আলো মিশে যায় গাছের ছায়া আর ফুলের মিষ্টি সুবাসে। ফাজরিন তার ভেজা চুলগুলো মুছছে, সাথে উপভোগ করছে সামনের পরন্ত বিকেলের দৃশ্যটা। ড্যাশ ড্যাশ ড্যাশ, আব্বা ডেকেছিলে। মাহতাবের শান্ত স্বরে চোখ তুলে তাকালেন নাজমুল সাহেব। এক চলক ফাজরিনের দিকে নজর দিয়েছেন, তারপর দৃষ্টি স্থির হলো মাহতাবের মুখে। কয়েক সেকেন্ড নীরব থেকে নীরবতা ভেঙে বললেন, হুম, বসো। বাবার আদেশ শুনে মাহতাব এগিয়ে গিয়ে বসল তার মুখোমুখি সোফায়। ফাজরিন তার পাশেই চুপচাপ দাঁড়িয়ে রইল। নাজমুল সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, এটা বেশি হয়ে গেল না? মাহতাব ব্রু কুঁচকে জিজ্ঞেস করল, কিসের কথা বলছো? তিনি কড়া চোখে একবার ফাজরিনের দিকে তাকালেন। মেয়েটা স্বাভাবিক মুখেই তার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই নাজমুল সাহেব চোখ সরিয়ে নিলেন। মেয়েটা বড্ড সাহসী, তার সামনে আজ অবধি ঘরের কোনো মেয়ে এভাবে চোখ মিলিয়ে দাঁড়ায়নি, অথচ সে কঠিন স্বরে বললেন, বাড়ির বউয়ের এত স্পর্ধা হয় কি করে এত ব্যাটা ছেলেদের মাঝে যাওয়ার? তারা দুজনেই বুঝে যায় তিনি কোন বিষয়ে কথা বলতে রেখেছেন। মাহতাব একবার আর চোখে ফাজরিনের দিকে তাকালো। মেয়েটার মুখে কোনো অনুশোচনা নেই, বরং চোখে একরাশ নির্ভীক আত্মবিশ্বাস, যেন সে নিজের কাজের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। সে কিছু বলতে নিবে তার আগেই ফাজরিন উত্তর দিয়ে বসল, আমি এমনি এমনি জানি, একজন অসহায় মানুষকে সাহায্য করতে গিয়েছি। তাছাড়া আপনার ছেলে আমার কথা শুনে তখনই চলে, আসলে আমার আর সেখানে যাওয়া লাগতো না। নাজমুল সাহেব ফাজরিনের সোজাসাপটা উত্তর শুনে কিছুটা অসন্তুষ্ট। তিনি আশা করেছিলেন মাহতাবের থেকে উত্তর। কণ্ঠ আরো গম্ভীর করে বললেন, অপরাধ করেছ, আবার বড় গলায় কোথাও বলছো। গলা নামিয়ে কথা বলবে, মেয়ে মানুষের এত চ্যাটাং চ্যাটাং কথা এ বাড়িতে চলে না। এ বাড়ির মেয়ে লোক কণ্ঠ খাদের নামিয়ে প্রয়োজনে দু একটা কথা বলে। সঙ্গে সঙ্গে ফাজরিন নির্লিপ্ততার স্বরে বলল, কথা বলার অধিকার মানুষের মৌলিক অধিকার, আর মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণেই। মাহতাব ফাজরিনের কথার মাঝেই তাকে থামিয়ে দিল। আহ, তুমি চুপ থাকো। নাজমুল সাহেব রাগে চায়ের কাপটা হালকা শব্দ করে রাখলেন। শোন বাপ, তোর বউকে বলে বাড়িতে টিকে থাকতে হলে নিয়ম মতো চলতে হবে। এসব উশৃঙ্খলা চলবে না বাড়ির বউয়ের। সময় থাকতে শুধরাতে বল তাকে। মাহতাব বাধ্য ছেলের মতো বাপের কথায় মাথা নেড়ে বলল, আচ্ছা, শুধরে নিব, একটু সময় যাক। ফাজরিন চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। কি শুধরে নিবে? সে না কোনো ভুল করেছে, না কোনো অপরাধ করেছে। তবু তাদের কথা বার্তায় সে মস্ত বড় দোষী। অথচ তার ছেলে যে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলে, সেগুলো কিছুই না। দুপুরে যখন মহিলাটি আকুতি মিনতি করছিল, তখন তো চেয়েও দেখেনি কেউ। আর চুপ থাকতে পারল না, ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমি এমন কোনো ভুল বা অপরাধ করিনি যার প্রেক্ষিতে আমাকে শুধরাতে হবে। যদি কোনো অপরাধ করা হয়ে থাকে, তা আপনার ছেলের কৃত্য। একজনের হিউম্যান রাইটস ছিনিয়ে নেওয়া হয়েছে, তার চিকিৎসার সব পথ জবরদস্তি করে বন্ধ করা হয়েছে। অপরাধী হলে তা আপনার ছেলে, তাকে শুধরাতে বলুন। নাজমুল সাহেব বিরক্তিতে চোখ শব্দ করে বললেন, সে তার কাজের ক্ষেত্রে যা খুশি করবে, তুমি এসবে হস্তক্ষেপ করতে যাবে কেন? ফাজরিনের চোখে মুখে অবাক তার ছোঁয়া মনের খটকা দূর করতে প্রশ্ন করল, একজন আপনার চোখের সামনে অন্যায় করছে তা দেখেও আপনি চুপ থাকবেন? এত কথা শুনতে চাইনি। বাড়ির বউ বাড়ির বউয়ের মতো থাকবে, সব বিষয়ে নাক গলাবে না, এমনভাবে থাকবে যেন কোনো কিছুই দেখনি, জানো না, নিজের সীমার মধ্যে থাকবে। ফাজরিন স্তম্ভিত হয়ে রইল, মানে তিনি জেনে শুনে অন্যায়ের পক্ষ নিচ্ছেন, আবার তাকে মুখ বুঝে সহ্য করতেও বলছে। সে এতদিন ভাবত তার সৎ মা ছিল সবচেয়ে জঘন্য স্বভাবের মানুষ, কিন্তু এখানে দেখছে তার চেয়েও জঘন্য চিন্তাভাবনার মানুষ আছে। তবে ছেলে যেমন বাপ ও তো তেমনি হবে। কার থেকে কি আশা করছে সে? তাচ্ছিল্য করে বলল,
দুঃখিত, যদি নিজের সীমার মধ্যে বাঁচা মানে চুপ থাকা এবং অন্যায় সহ্য করা হয়, তবে আমি প্রয়োজনে একটু বাড়াবাড়ি করব। ফাজরিনের স্বর নিচু হলেও কথাবার্তায় খুব স্পষ্ট। নাজমুল সাহেব বুঝছেন এই মেয়ের ওপর জোর খাটিয়ে কিছু চাপানো যাবে না। গরম খাটিয়ে না পারুক, নরম কথায় হয়তো পারবে। তাছাড়া মেয়েটাকে দেখলেই কেমন মায়া মায়া লাগে, তার উপর চেঁচিয়ে কথা বলতে গেলে নিজের কাছেই বাধা পায়। তাই নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক শান্ত কণ্ঠে বললেন, শোনো মা, দুর্নীতি ছাড়া সমাজ আসলে চলে না। পথ চলার সময় ছোটখাটো একটা দুইটা অন্যায় হয়ই, এটা স্বাভাবিক। এগুলো বড় সমস্যা না, বরং জীবনের একটি অংশ। ক্ষমতা থাকলে মাঝে মাঝে এদিক সেদিকে ব্যবহার হয়। এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করো, সংসারে মনোযোগ দাও। তুমি বউ হিসেবে স্বামীকে কিভাবে খুশি রাখবে সেই ব্যাপারে ভাবো। তার কথা মনোযোগ সহ শুনে ফাজরিন হাসি পেলেও নিজেকে সামলে নিল। তার ছেলের কৃতকাজ তার কাছে ছোটখাটো অন্যায়। নাজমুল সাহেব তাকে চুপচাপ দেখে ভেবে নিলেন ফাজরিন হয়তো তার কথা মেনে নিয়েছে। মাহতাব তখনও চুপচাপ বসে আছে, স্থির, নির্বিকার। নাজমুল সাহেব সন্দিহান চোখে তাকিয়ে আছেন তার দিকে। কি সুন্দর কথা হজম করছে সে, তার ছেলেটা তো এমন নয়। ফাজরিনের আগমনের পর থেকে যেন ঘরের বাতাসই পাল্টে গেছে। চেনা ছেলেটা আজ বড় অচেনা লাগছে তার কাছে। মাহতাব এসব কথা বাদ দিতে ফাজরিনকে উদ্দেশ্য করে বলল, যাও, 2 কাপ চা করে আনো তো ফাজরিন, মাথা ধরেছে। ফাজরিন তপ্ত শ্বাস ফেলে যেতে যেতে ব্যঙ্গাত্ম গলায় বলল, যে ক্ষমতায় জনগণের দান, সেই ক্ষমতা তাদের পেছনে অপব্যবহার করছে। মানে ব্যাপারটা এমন হলো না, আমার খাবে, আমার পড়বে, আবার আমার পিছেই ছুরি চালাবে। হাহ। সে বেরিয়ে যেতেই নাজমুল সাহেবের চোখের দৃষ্টি আরো গাঢ় হয়ে উঠল। নিঃশব্দে তাকিয়ে রইলেন ছেলের দিকে। মাহতাব চুপ করে বসে আছে, তবে নাজমুল সাহেবের দৃষ্টি টের পেয়ে একটু নড়েচড়ে বসল। কেমন অস্বস্তি ছুঁয়ে গেল তাকে। লুঙ্গিটা ঠিক করে বসে গলা খাকারি দিয়ে বলল, কি আমার মাঝে আবার নিজের বউয়ের ছায়া দেখতে পাচ্ছ নাকি? আমি কিন্তু তোমার ছেলে, মাহতাব। মাহতাব। ছেলের রসিকতায় নাজমুল সাহেব তোয়াক্কা না করে জিজ্ঞেস করল, বাপ, ব্যাপারটা কি বলতো? এই মেয়েকে এভাবে মাথায় তুলে রাখছিস কেন? ভুলে গেছিস তোর উদ্দেশ্য? ভালোবাসার ফাঁদে তুইও পা দিবি? মাহতাব ঠোঁটের কোণে একরকম নির্লিপ্ততা হাসি ফুটে উঠল। মাহতাব নিজের উদ্দেশ্য কখনো ভুলে না, আব্বা। সবার আগে মাহতাবের কাছে মাহতাবই। তার স্বার্থ, তার হিসাব, সব নিজের মতো করেই চলে। তবে নাজমুল সাহেবের চোখে অন্য কিছু ধরা দিল। কিন্তু আমি তো দেখছি সবকিছুর উপরে তোর বউ। মাহতাব হেসে উঠল। কি যে বল আব্বা, মজা পাই তোমার কথায়। নতুন বিয়ে করেছি, একটু তো বউয়ের আঁচলের তলায় থাকতে হয়। তার কথায় তিনি বললেন, বউয়ের আঁচলে থাকো, তবে বউয়ের গোলাম হয়ে যেও না। মাহতাব হাত পা ঝাড়া দিয়ে বসল, যেন কি বলেছে শুনেইনি। নাজমুল সাহেব তা দেখে বললেন, যেই আগুন নিয়ে খেলছিস, সেই আগুন তোকে পুড়িয়ে না ছাই করে দেয়। আগুনের উষ্ণতা যত মধুরই লাগুক, তার আলিঙ্গন মৃত্যুর চেয়েও ভয়ানক। এরই মধ্যে ফাজরিন ফিরে এল, হাতে 2 কাপ চা। 1 কাপ দিল নাজমুল সাহেবকে, আরেকটা বাড়িয়ে ধরল মাহতাবের দিকে। মাহতাব তার চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আগুন আর পানির মধ্যে কি যুদ্ধ লাগে, ফাজরিন? আসল খেলাটা তো জমে আগুনে আগুনে, তাই না? ফাজরিন তাকিয়ে রইল, চোখে এক ফোঁটা বিরক্তি। সে বুঝতে পারল না মাহতাবের কথার মানে, কিন্তু উত্তর দেওয়াটা অপ্রয়োজনীয় মনে হলো। চায়ের কাপটা রেখে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। তাকে উপেক্ষা করে চলে যাওয়া ফাজরিনের প্রস্থানপথে চোখ রাখল মাহতাব। ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে নিয়ে ধীরে চায়ের কাপে চুমুক দিল। এখন যেন চায়ের উষ্ণতার মধ্যেও সে আগুনের স্বাদের খোঁজ পাচ্ছে। তাদের কথার মাঝেই তুরাক এসে হাজির হয়। চিন্তিত গলায় বলল, ভাইজান, মুহিদ্দা যে হেফাজতে গেছে আপনার সাথে দেখা করবার চায়। মাহতাব কপাল কুঁচকে বলল, মুহিদ্দা আবার কে? উইয়ে, কাঁচা মালের ব্যবসা করে যে মুহিদ আলী। ওই শালা ভণ্ড, আবার কেমনে ফাঁসল? সবজির ট্রাকে দেশি মাল পাচার করতে যে দিনের বেলায় সাওয়া ভরা সাহস দেখাতে গেছিল, এখন 4 কোটি টাকার মাল পুলিশের হাতে। মাহতাব হেসে চায়ের কাপ রেখে বলল, ফের কল দিলে বলবি 50 লাখ দিয়ে আমার মন খুশি করতে পারলে বাকি 3 কোটি উদ্ধার করে দিব। আর নয়তো মারা খাক। তুরাক কপাল কুঁচকিয়ে হিসাব করতে করতে বলল, ভাই, আপনি 50 লাখ নিলে তো মুহিদ্দা পাবে 3 কোটি 50 লাখ টাকার মাল। খালি 3 কোটি কেমনে? মাহতাব বিরক্ত হয়ে বলল, পুলিশ কি তোর শ্বশুর লাগে? ঘুষ কি তুই দিবি, নাকি তোর নানা কবর থেকে উঠে এসে দিব?
তুরাক মুখ থমথমে হয়ে চুপসে যায়, মাথা নেড়ে চলে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। ফাজরিনের বাড়ির ভেতরে আর মন টিকছিল না, তাই চুমকিকে সঙ্গে নিয়ে বের হয়ে পড়ল বাড়ির আশপাশটা ঘুরে দেখার জন্য। বাড়ির পশ্চিম দিকের বাগান বিকেলের আলোয় যেন অন্যরকম লাগছে। সূর্য হেলে পড়েছে, কোমল সোনালি রোদ পাতায় পাতায় ছড়িয়ে দিচ্ছে। একপাশে টমেটো, বেগুন সহ আরো নানান সবজি গাছ, সাথে লাউয়ের লতা বাঁশের খুঁটিতে জড়িয়ে আছে। ঠিক তার পাশেই ছোট্ট একটি ফুলের বাগান, টবে সাজানো নানা ফুল। কারো পাপড়ি সাদা, কারো গোলাপি। তাদের মাঝ বরাবর কাঠগোলাপের সাদা একটি ফুল একলা দাঁড়িয়ে আলোয় ঝলমল করছে। বাতাসের সঙ্গে মৃদু ফুলের গন্ধ ছড়িয়ে আছে চারিদিকে, বিকেলের ক্লান্ত মনকে যেন শান্ত করে দিচ্ছে এই সুগন্ধি বাতাস। ফাজরিন এগিয়ে গেল, সাদা কাঠগোলাপটা ছুতে হাত বাড়াল। চুমকি পাশ থেকে আসতে আসতে বলল, এইটা মাহতাব ভাইয়ের প্রিয় গাছ, নিচেই যত্ন নেয়, আর কেউরে ধরবার দেয় না। হঠাৎ ফাজরিনের হাত থেমে যায়। চুমকি তা দেখে হেসে বলল, ধরেন, সমস্যা নাই, ভাইজান আপনেরে কিছু কইত না। তবে ফাজরিন উঠে হেগোতে লাগলো অন্যদিকে। হঠাৎ ফুলটাকেও বিরক্তিকর মনে হচ্ছে। মাহতাবকে ঘিরে সবকিছুই অসহ্য লাগে। অবশ্য তার কারণও আছে, আজ পর্যন্ত তাকে কোনো ভালো কাজ করতেই দেখেনি, উল্টো তার অপকর্মের সাক্ষী সে। ফাজরিন বাগান পেরিয়ে বাড়ির পেছনের দিকে চলে এলো। পেছনের বিশাল খালি জায়গা, চাইলে এখানে তাদের বাড়ির মতো আরেকটা বাড়িও বানানো যাবে। তবে দীর্ঘদিনের অবহেলায় জঙ্গল হয়ে গেছে, বড় গাছ আর ঝোপঝাড়ে ঘেরা। এখনই কেমন হাত ছমছমে লাগছে। রাত হলে হয়তো আরো নির্জন হয়। আর একটু এগোতে নিলেই চুমকি হাত বাড়িয়ে আটকে দেয়। ওই ঝোপঝাড়ে যাইবেন না ভাবি, বিছা টিছা আছে, অনেক দিন ধইরা পরিষ্কার করে না। ফাজরিন কপাল কুঁচকে সন্দেহভাজন কণ্ঠে বলল, বাড়িতে এত পাহারাদার, এত লোক থাকতেও এই জায়গার এই অবস্থা কেন? চুমকি আমতা আমতা করে বলল, ওটা ভাইজান জানে, আসেন ছাদে নিয়ে যাই। ভাইজানের নানান জাতের পাখি দেখবেন না, চলেন দেখাই। ফাজরিনের মনে অস্বাভাবিক সন্দেহ জেগে ওঠে, চুমকি কিছু লুকাচ্ছে। চুমকিকে বাড়ির দিকে এগোতে দেখে ফাজরিন থামল। কৌতূহল মিশ্রিত কণ্ঠে বলল, এখন ভেতরে যাব না, বাড়ির ওই পাশটা তো দেখা হয়নি। ওই একতলা, ওই বাড়িতে কে থাকে? তার প্রশ্নে চুমকির মুখটা কিছুটা চুপসে যায়। সে এদিকে সেদিকে তাকিয়ে কণ্ঠস্বরটা নিচু করে বলল, ওইটা পুরান বাড়ি, সেখানে কেউ থাকে না, তালামারা। ওইদিকে যাইতে হইব না, ভাইজান চিল্লাইব। আসেন, মাগরিবের আজান দিয়ে দিব একটু পরেই। চুমকির কথায় ফাজরিনের কৌতূহল আর আশঙ্কা আরো জেগে উঠল। বাড়ির ওই অচেনা কোণটা তার দৃষ্টিতে আরো আগেও একবার বিঁধেছিল। ফাজরিন কিছু বলতে যাবে, তখনই এক পাঞ্জাবি পরা মধ্যবয়সী লোক এসে হাজির হলো। তাদের সামনে এসেই সে দাঁত বের করে দিল এক চোরা হাসি, পান খাওয়ার ফলে লাল করা দাঁতগুলো যেন সবার আগে চোখে বিঁধে উঠল। কি রে চিমটি, এইটাকে? লোকটিকে দেখেই চুমকি বিরক্তিতে রেগে উঠল। হেই মিয়া, কয়বার কইছি, চিমটি না, চুমকি। আর আপনি আবার আইছেন? মাহতাব ভাইয়ের কেলানি খাইতেনি। চুমকির কথায় লোকটা হাসল, যেন কথাগুলো তার কাছে খোরাকের মতো লাগলো। আরও প্রশস্ত হাসি দিয়ে বলল, এইবার এমন পাত্র আনছি যে মাহতাব ভাই আমারে খুশিতে বকশিস দিব। যা, তোরেও 10 টাকা দিবনে সেখানে থেকে। আগে বল। বলেই ফাজরিনের দিকে তাকালো, উপর থেকে নিচ অবধি দেখতে লাগে তাকে। তার তাকানো দেখে ফাজরিন নড়েচড়ে দাঁড়ায়, কেমন অস্বস্তি ফিল হচ্ছে তার। এর মধ্যেই লোকটি প্রশ্ন করল, ইনি কি মাহতাব ভাইয়ের ওই বোন? মাশাল্লাহ, কি সুন্দর হইয়া গেছে। আগে যেই কালা আছিল। আপামনি ভালো আছেন? চিনছেন নি আমারে? ফাজরিন অবাক হয়ে তাকিয়ে রইল, সে মাহতাবের বোন হতে যাবে কেন? তবে লোকটির কথায় মনে হচ্ছে কোনো ঘটক। কিন্তু মাহতাবের বোন? কার কথা বলছে মাহি আপু? ভাবনার ভেতরই চুমকি তার সামনে এসে দাঁড়ালো, যেন তাল হয়ে। কোমরে হাত রেখে দাঁড়িয়েছে জগরুটে ভঙ্গিতে। তার দাঁড়ানোর স্টাইল দেখে ফাজরিন ফিক করে হেসে উঠল, চুমকির কাজকর্ম খুবই হাস্যকর লাগে তার কাছে। এই মিয়া, এখান থেকে ফুটেন নাইলে খবর আছে কইলাম। লুইচ্ছা বেডা, মায়ের দিকে কেমনে তাকান। চুমকির কথায় লোকটা একটুও অপমানিত হলো না, বরং মজা পেয়ে হাসতে হাসতে ভেতরে যেতে যেতে বলল, মেয়ে দেখতে আইলে তো একটু ভালো কইরাই দেখা লাগে। লোকটা চোখের আড়াল হতেই ফাজরিনের কৌতূহল চেপে রাখতে পারল না। চুমকির পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, ইনি কে? চুমকি বিরক্তি নিয়ে বলল, আর বইলেন না, ভাবি। এক ছ্যাঁচড়া ঘটক। মাইন্সে টেকা খাওয়াই পাঠায় মাহতাব ভাইয়ের পরিবারের সঙ্গে সম্পর্ক পাকা করতে। প্রতিবার রিজেক্ট হয়, তাও আবার ছ্যাঁচড়ার মতো ঘুরে ফিরে আসে।
একদিন যদি ভাইজান এরে পেদানি দিত খুশি হইতাম। তার এক একটা অদ্ভুত ভাষা শুনে ফাজরিন খিলখিলে হেসে ফেলল। মেয়েটা কি সব ভাষা ইউজ করে, কাউকে হাসানোর জন্য তার কথাই যথেষ্ট। হঠাৎ এমন হাসি দেখে চুমকি অবাক চোখে তাকিয়ে রইল, চোখে বিস্ময়। তাকে এভাবে দেখে ফাজরিন হাসি থামিয়ে ভ্রু কুঁচকে বলল, কি দেখো? চুমকি লজ্জা পেয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, ভাবি, আপনি হাসলে কি চেয়ে ভালো লাগে। সবসময় এমনি হাসেন, প্লিজ। ফাজরিন মৃদু হেসে মাথা নাড়ল। এরপর দুজন টুকটাক কথার সাথে ধীরে ধীরে বাড়ির দিকে পা বাড়াল। লোকটা কার কথা বলছিল? মাহিয়াপুর। চুমকি মাথা ঝাঁকিয়ে তাড়াতাড়ি বলল, না না, মোহিনী আপার কথা কইছিল। মোহিনী? ফাজরিনের কণ্ঠে কৌতূহল ও প্রশ্ন শুনে চুমকি অবাক হয়ে বলল, আরে, আপনের ননদরেই চিনেন না? মোহিনী আপা মাহতাব ভাইয়ের ছোট বোন। কলেজের পরীক্ষা দিয়ে নানা বাড়িতে বেড়াইতে গেছে, 15 দিন হইতেছে। মনে হয় 2-1 দিনের মধ্যেই ফিরব। ফাজরিন ওহ বলে চুপ করে রইল, কিন্তু ভেতরে হালকা অস্বস্তি দানা বাঁধল। মাহতাবের আরেকটা ছোট বোন আছে, আরিফা বেগম, কেন বলেননি? অজানা কৌতূহল ও সামান্য অস্থিরতা নীরবে ভর করতে লাগলো তার মনে। না জানি এ পরিবারের আরও কত সম্পর্ক বের হয় যা তার অজানা। ড্যাশ ড্যাশ ড্যাশ। ওদিকে ঘটক বসে আছে মাহতাবের সামনের সোফায়। মাহতাব ভাই, করা একটা সম্বন্ধ আনছি। মাহতাব বিরক্ত চোখে তাকালো। বাঙ্গির নাতি, তুই আবার আসছস সময় নষ্ট করতে। ঘটক থমকে গেল, তবে মুখে খুশির দাপট ধরে রাখল। আরে রাখেন সময়, আজকে আপনার দিল খুশ করে দিব যেই পাত্র আনছি। আগে কন, আপনার বোন এত সুন্দর হইল কেমনে? মাহতাব কপাল কুঁচকে তাকালো। তুই আমার বোনকে পাইলি কোথায়? ঘটক হেসে উত্তর দিল, মাত্রই তো আসার সময় চুমকির লগে দেখে আসলাম। পাশ থেকে হামিদ কৌতূহল নিয়ে প্রশ্ন করল, চুমকির লগে আবার কারে দেখলি? ঠিক তখনই চুমকি আর ফাজরিন মেইন ফটক দিয়ে প্রবেশ করল। ঘটক ফাজরিনকে দেখতেই হাত বাড়িয়ে বলল, ওইটা আপনার বোন না? মাহতাব সেদিকে তাকাতেই তার চোখের চাহনি করা হয়ে উঠল। মাথার রক্ত যেন সঙ্গে সঙ্গে টগবগিয়ে উঠল। পাশের হামিদরাও ঘটকের ইশারায় ফাজরিনকে দেখে চমকে উঠে। সবাই সাথে সাথে মাহতাবের দিকে তাকায়, তার লাজুক দেখে আঁতকে উঠল হামিদ। একবার ঘটককে দেখছে, আরেকবার মাহতাবকে। বিড়বিড়িয়ে উঠল হামিদ, খাইছে রে, আবুল্লা তুই আইজকা শেষ। চুপ থাকা মাহতাবকে দেখে ঘটক হেসে আবারও প্রশ্ন করল, কি হইল ভাই, ওইটা আপনার বোন না? মাহতাব ফাজরিনের দিকে একবার তাকিয়ে তারপর ঘটকের দিকে দাঁত কিরমিরিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার সুসুত্ব বোন লাগে। ঘটক বুঝতে পারল না কথা। কি সুসুত্ব বোন? ওইটা আবার কি ভাই? মাহতাব চোখ গরম করে তাকিয়ে আছে। এমনভাবে ফুসছে যেন সার আস্তে আস্তে খেপছে। ভয়ে টুক গিলে কয়েকবার হামিদ তুরাক ইতোমধ্যে 10 হাত দূরে সরে দাঁড়িয়েছে। মুহূর্তেই মাহতাব গর্জে উঠল, এই আমার চাইনিজ কুড়ালটা বাইর করত। মাহতাবের চিল্লানিতে ঘটক এক ঝটকায় উঠে দাঁড়ালো। তুরাক সাথে সাথে কোরাল আনতে দৌড়ে ঘরের ভেতর গেছে। ফাজরিন মাহতাবের হঠাৎ চিৎকারের জায়গায় দাঁড়িয়ে পড়ল, বুঝতে চেষ্টা করছে এই লোক এত খেপেছে কেন। চুমকি তো ভয় ফাজরিনের পেছনে গিয়ে নিজেকে আড়াল করেছে। ঘটকের হাত পা কাঁপছে, তোতলাতে তোতলাতে বলল, ভাই, চাইনিজ কোরাল দিয়ে কি করবেন? মাহতাব দাঁড়িয়ে লুঙ্গির নিচের 2 কোণা ধরে হাঁটু অবধি রেখে কোমরের পাশে বাঁধতে বাঁধতে বলল, আরে, তুই উঠছস কেন? বসো, বসো। এত ভালো সম্বন্ধ আনছস, সেই খুশিতে নিজ হাতে তোরে বকশিস দিব। ঘটক ভয়ে টুক দিলে কয়েক পা পিছিয়ে গেল। মাহতাবের রাগের তীরতায় ফর্সা মুখ লাল হয়ে গেছে, নিঃশ্বাস জোরে বের হচ্ছে, চোয়াল শক্ত। তাকানোর ভঙ্গি দেখে মনে হচ্ছে এক মুহূর্তেই খেয়ে ফেলবে। ঘটক ভয়ে ভয় বলল, কি বকশিস দিবেন ভাই? ঠিক তখনই তুরাক চাইনিজ কোরাল হাতে নিয়ে তুফানের মতো দৌড়ে এল। মাহতাবের দিকে এগিয়ে দিতেই সে তা হাতে নিতে নিতে বলল, তোরে কোরবানি দিব রে, খানকির পোলা। বলেই কোরাল উঁচু করে দেয় এক ধাওয়া। ঘটক তা দেখেই লাফিয়ে পেছনে খুঁড়ে দেয় ভোদৌড়। মাহতাব চিৎকার করে ছুটছে পেছনে। কিরে মাদারচোদ, দাঁড়া। আমার বউয়ের জন্য বিয়ের প্রস্তাব আনছস এত বড় কলিজা? দাঁড়া, তোর কলিজাটা মাইপা দেখব কত বড়, তারপর পিস পিস করে কাটমু। ভাগস কেন এই বাদাই মা, দ্বারা তোর বকশিস নিয়ে যা। ঘটক হুমুড়ি টুমুড়ি খেয়ে প্রাণপণে দৌড়াচ্ছে। ভাই, মাফ কইরা দেন। বাইচরা থাকলে বহু মাইনষের বকশিস পামু, তাও আপনের বকশিসের দরকার নাই। লোকটি লুঙ্গি ধরে দৌড়ে মিনিটের মধ্যেই বাড়ির ত্রিসীমানা পেরিয়ে গেছে। মনে হয় না আর 2-3 মাসের মধ্যে পা রাখবে এই এলাকায়। ফাজরিন সহ বাকিরা তাদের সাথে সাথেই বের হয়ে এসেছে।
হামিদরা তো হাসতে হাসতে কাহিল, কিন্তু ফাজরিনের কাছে ব্যাপারটা মোটেও মজার লাগলো না। সে চিন্তিত, লোকটাকে যদি সত্যিই কোপ মেরে বসে, মাহতাবের কাছে তো এসব কোনো ব্যাপারই না। গেটের সামনে গিয়ে থেমে যায় মাহতাব। হাতের কোড়ালটা একপাশে ফেলে লুঙ্গি ঠিক করতে করতে বাসার দিকে এগোলো। রাগে শরীর যেন জ্বলে যাচ্ছে। বিড়বিড়িয়ে বলছে, হমমন্দির পোলাদের জ্বালায় বিয়ে করেও শান্তি নাই। বউ নিয়েও টানাটানি, ছুদির ভাইয়ে আরেকবার খালি পাই। রাগে ক্ষোভে নিজের মতো বকবক করতে করতে এগোচ্ছে। সামনে ফাজরিনকে দেখতেই সব রাগ যেন তার উপরে এসে পড়ল। সঙ্গে সঙ্গে গটগট পায়ে এগিয়ে গিয়ে ফাজরিনের গাল চেপে ধরল। এই কুত্তার বাচ্চা, তুই ঘর থেকে বের হয়েছিলি কোন সাহসে? কার পারমিশনে? ছেলেদের তোর রূপ দেখাইতে আরেকটা বিয়ে করার শখ জাগছে বুঝি? হঠাৎ আক্রমণে ফাজরিন চমকে উঠল। আশেপাশের সবাইও ভরকে দ্রুত মাথা নিচু করে ফেলে। ফাজরিন হাত টেনে ছুটাতে চেষ্টা করছে, তবে পুরুষের শক্তির সাথে নারীর শক্তি তুলনাহীন। তাকে ছটফট করতে দেখে মাহতাব রাগে চিল্লিয়ে উঠল। কি হলো, বল? ফাজরিন ছাড়াতে ছাড়াতে বলল, এখানে দয়া করে তামাশা করবেন না, সকলে দেখছে। মাহতাব এক ঝাটকায় গাল ছেড়ে দেয়, জুড়ে একটা শ্বাস নিল। পরমুহূর্তেই ফাজরিনের হাত ধরে টেনে বাড়ির ভেতরে এগিয়ে গেল। তারা যেতেই বাকিরা মাথা তুলে তাকায়। চুমকির তো কান্না আসার অবস্থা। হামিদ এগিয়ে আসে তার দিকে। কি রে, তুই কাঁদছিস কেন? চুমকি ভীত স্বরে বলল, ভাইজান, ভাবিরে মারবেন। ভাবির দোষ নাই, সব দোষ ঘটকের। হামিদ আশ্বাস দিয়ে বলল, আরে চিন্তা করিস না, আর যাই হোক, ভাইজান ভাবির গায়ে হাত তুলব না। আই এম 100% শিওর। হঠাৎ হামিদের মুখে ইংলিশ শুনে তুরাক আর চুমকি বিস্মিত চোখে তাকালো। তুইও ইংরেজি শিক্ষা লাইছ তো ওরে? তাদের রিয়েকশন দেখে হামিদ ভাব নিয়ে বুক ফুলিয়ে বলল, ইয়েস, ইংরেজি নো মি ভেরি মাচ, বাই স্টুপিড গেট আউট, গুড নাইট, থ্যাংক ইউ, ধন্যবাদ। বলেই সে চলে গেল। চুমকি আর তুরাক একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। হামিদের মুখে এত বড় ইংরেজি বক্তৃতা শুনে মনে হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখেছে। তারা ভাবছে হামিদও শিক্ষিত হয়ে গেল। চলবে।